সবাইকে আজকের ক্লাসে আরেকবার স্বাগত। আমরা গত ক্লাসে বাংলা সাহিত্যের যুগ বিভাগ দেখছিলাম। আর প্রাচীন যুগটা দেখার পরে আমরা মধ্যযুগে প্রবেশ করছি। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পর্যন্ত আমরা দেখছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মধ্যযুগ 2 মূলত। আর এরপরে আমরা যতদূর যাইতে পারি আর কি, যদি মধ্যযুগ 2 শেষ করতে পারি সেই ক্ষেত্রে আধুনিক যুগে আমরা আজকে যাব। আচ্ছা, তো আমাদের প্রথম আলোচনার বিষয় বৈষ্ণব পদাবলী, যেটা সেইটা। তো বৈষ্ণব পদাবলী গতকালকে আমরা যেরকমটা দেখছিলাম যে এইটার কয়েকটা ধারায় বিভক্ত। একটা হচ্ছে বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব পদাবলী, যেটা সরাসরি বলতেছে, আর একটা হচ্ছে জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য আশা করি আপনাদের ক্লিয়ার। আমাদের আর দেখতে হবে বৈষ্ণব পদাবলীর মধ্যে কি কি আছে। তো বৈষ্ণব পদাবলীর যে রস, এখানে 5টা রস দেখা যায়। আহ বাংলা সাহিত্যে মোট 9 প্রকার রস দেখা যায়, কিন্তু বৈষ্ণব সাহিত্য 5 প্রকার রস দেখা যায়। এইগুলারে বলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর একটা মধুর। এরকম 5 প্রকারের দেখা যায়। এর মধ্যে মধুর রস, যেটা এটার মাধ্যমে বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাধনা এটার ভিত্তিতে হয়। এই মধুর রস যেটা, এটার আরেক নাম শৃঙ্গার রস। আচ্ছা, তো বৈষ্ণব পদাবলী যেটা গতদিন আমরা যেরকম বলছিলাম, এখানে ভগবত পুরাণকে আহ ইয়ে করে, কি বলে, মূলত এইখান থেকে অবলম্বন করে বৈষ্ণব পদাবলীটা রচনা করা হয়েছে। এবং ভগবত পুরাণ অনুসারে দেবতা বিষ্ণুর যে অবতার আছে, তাদেরকে স্তুতি করে বৈষ্ণব পদাবলী রচনা করা হয়, এবং তার মধ্যে অন্যতম শ্রীকৃষ্ণের আর কি। তো আমাদের যেটা জানতে, এটা বৈষ্ণব পদাবলীর পরিচয়। আমাদের যেটা জানা জানা লাগবে সেটা বৈষ্ণব পদাবলী রচনা করছেন কে, বা কে কোন ভাষায় রচনা করছেন, এই জিনিসটা জানা লাগবে। তো বৈষ্ণব পদাবলীর অধিকাংশ ভাষা রচিত হয়েছে ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা বলা হয় মৈথিলি আর বাংলা ভাষার যে মিশ্রণ, সেই মিশ্রণকে বলা হচ্ছে ব্রজবুলি ভাষা। এইটা মিথিলার উপভাষা নামে পরিচিত। তো এখানে 3জন কবির আমরা মোটা দাগে দেখতে পাবো। একজন বিদ্যাপতি, চণ্ডীদাস, আর জয়দেব, এই 3জনকে। তো এই 3জনের মধ্যে আবার কিছু মানে পরিচয় আছে আলাদা আলাদা করে। ভাগবত পুরাণ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন রচিত কিনা? অনন্ত বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে থিম, চরিত্র, এটা ভাগবত পুরাণ থেকে নিয়েছিলেন। আচ্ছা, ভাই, ওই বইয়ে দেখছিলাম মনে হয় জয়দেবের গীত গোবিন্দ থেকে অনুপ্রাণিত কৃষ্ণ কীর্তন। দেখেন এখানে জয়দেবের গীত গোবিন্দ যেটা, সেটা ভাগবত পুরাণের। আবার সবগুলো ব্লেন্ড করা, অ্যাকচুয়াল যদি মূল রুটে বা অরিজিনে যান, তাহলে ভগবত পুরাণ পাবেন। ঠিক আছে। আচ্ছা, এর আমরা আগাই তো। জয়দেব, বিদ্যাপতি, এই 2জনকে আমাদের একটু ভালো করে আগে চিনতে হবে। এরপরে নেক্সট আমরা চণ্ডীদাসে দেখবো যে চণ্ডীদাসের ইস্যুটা কি। এর মধ্যে জয়দেব যিনি, ইনি আহ দেখেন এর মধ্যে আহ জয়দেব যিনি, উনিও অবাঙ্গালী কবি। আর বিদ্যাপতি যিনি, উনিও অবাঙ্গালী কবি। আর জয়দেব যিনি, উনি পদ রচনা করছেন সংস্কৃত ভাষায়। জয়দেব যে পদ রচনা করছেন, এটা সংস্কৃত ভাষায়। আর বিদ্যাপতি পদ রচনা করছেন ব্রজবুলি ভাষায়। আর এর মাঝখানে যে চণ্ডীদাসটা যে আমরা পাবো, তিনি কোন চণ্ডীদাস, সেটা আমরা এখন আলোচনায় যাব না। বোঝেন যে চণ্ডীদাস নামে একজন ছিল। এই চণ্ডীদাস যিনি, ইনি পদ রচনা করছেন বাংলা ভাষায়। ঠিক আছে। এখন এই এই যে এতগুলা মানুষ পদ রচনা করছেন, এর মধ্যে কে সবচাইতে পুরনো ভাবে পদ রচনা করছেন, এই জিনিসটা গুরুত্বপূর্ণ আর কি, যে এর মাঝখানে সব থেকে পুরনো ব্যক্তি কে। আচ্ছা, আমি প্রশ্ন লিখি, দেখি আপনারা আপনাদের মতন একটু লেখেন তো। তারপর আমি আবার বলতেছি। পদাবলীর আদি কবি, অপশন 3জনেরই, হ্যাঁ। অপশন 3টা। এক বিদ্যাপতি, 2 চণ্ডীদাস, আর সি জয়দেব। এটা পদাবলীর আদি কবি বা বৈষ্ণব পদাবলীর আদি কবি। আর পদাবলীর আদি বাঙালি কবি। পদাবলীর
বা বাংলা ভাষায় পদাবলীর আদিকবি। এই 1 2 3 দিয়ে একটু লেখেন তো কে কোনটা। আচ্ছা, কয়েকজন লিখছেন একটু দেখি। জয়দেব, জয়দেব না থাকলে বিদ্যাপতি। আদি বাঙালি কবি জয়দেব, এটা ঠিক আছে। আদি কবি জয়দেব, আদি বাঙালি কবি চণ্ডীদাস। উম বাংলা ভাষায় আদি কবি চণ্ডীদাস। জয়দেব, তিন হচ্ছে চণ্ডীদাস। আচ্ছা, এবার আবার থামেন, আবার হচ্ছে আপনার অ্যান্সার করবেন। দেখেন এখানে হচ্ছে কয়েকটা ভাগ আছে, কে অবাঙালি কে বাঙালি, ইনি অবাঙালি, ইনি বাঙালি, ইনিও বাঙালি। ঠিক আছে, ইনি অবাঙালি, বাকি দুইজন বাঙালি। তো যে বাঙালি, এ হচ্ছে বাংলা ভাষায় রচনা করছেন, তার মানে বাঙালি প্লাস বাংলা ভাষা হচ্ছে চণ্ডীদাস। আর জয়দেব যিনি, উনি বাঙালি কিন্তু উনি বাংলা ভাষায় রচনা করেন নাই, উনি রচনা করছেন সংস্কৃত ভাষায়। আর অবাঙালি যিনি, উনি বাংলাতে রচনা করেন নাই, উনি যে ভাষায় রচনা করছেন সেটা হচ্ছে ব্রজবুলি। তাহলে হচ্ছে কে বাঙালি, কে অবাঙালি, কে কোন ভাষায় রচনা করছে, এখানে প্যাচের কিছু নাই। অবাঙালি কবি ব্রজবুলি ভাষা, বাংলা প্লাস বাঙালি হচ্ছে চণ্ডীদাস। আর বাঙালি কিন্তু বাংলায় রচনা করেন নাই, সংস্কৃততে রচনা করছেন, এটা হচ্ছে জয়দেব। এখন এই তিনজনের ভিতরে তাহলে হচ্ছে আগে জন্মগ্রহণ করছে কে, বা কে এই তিনজনের ভিতরে হচ্ছে মোস্ট সিনিয়র। দেখেন, বিদ্যাপতির একটা টাইটেল আছে, বলে অভিনব জয়দেব। এটা হচ্ছে বিদ্যাপতির টাইটেল, অভিনব জয়দেব। ঠিক আছে, এটা বলা হচ্ছে বিদ্যাপতিরে। তার মানে তারে জয়দেবের সাথে তুলনা করা হয়েছে। তো জয়দেব যে তার সময়কাল হচ্ছে লক্ষণ সেনের, সে হচ্ছে রাজসভার রাজকবি ছিলেন, সভাকবি ছিলেন। তো সেই লক্ষণ সেনের সময়কাল হচ্ছে এইটা, এই টাইম পিরিয়ডের ভিতরে হচ্ছে জয়দেব ছিলেন। আর বিদ্যাপতির টাইম পিরিয়ড হচ্ছে এইটা, আরো 100 বছর পরে। তার মানে জয়দেব আর বিদ্যাপতির ভিতরে কে হচ্ছে আগে আসছে, জয়দেব আগে আসছে, তাহলে এ হচ্ছে সিনিয়র, বিদ্যাপতি হচ্ছে সিনিয়র না। তাহলে যখন একদম মানে একদম আদি কবির কথা আসবে, কোনো শর্ত নাই, বাঙালি অবাঙালি, সংস্কৃতি, তারপর হচ্ছে মানে সংস্কৃত বাংলা, ব্রজবুলি, কোনো ভাষার শর্ত নাই, জাতিসত্তার শর্ত নাই, জাস্ট বলছে আদি কবি কে, তখন এদের মধ্যে সবচাইতে যে পুরনো তার কথা আসবে, সেটা হচ্ছে জয়দেব। তার মানে পদাবলীর আদি কবি যদি বলা হয়, ডেফিনেটলি জয়দেব। এরপরের কথা হচ্ছে যদি অপশনে না থাকে, তখন হচ্ছে সেকেন্ড হচ্ছে বিদ্যাপতি, এই দুইটার ভিতরেই সবসময় মানে কথা হয়। তার মানে আদি কবি অবশ্যই জয়দেব। যদি বলা হয় চর্যা বা বৈষ্ণব পদাবলীর হচ্ছে আদি বাঙালি কবি কে, তো বাঙালি কবি তো জয়দেবী, তার মানে বাঙালি কবিও হচ্ছে জয়দেবী হবে। যদি বলা হয় বাংলা ভাষায় কে, বাংলা ভাষার কথা যখন উল্লেখ করবে তখন একমাত্র চণ্ডীদাসই আছে, তখন হচ্ছে চণ্ডীদাসের নাম আসবে। এই তিনটা ভাবে আসে মূলত। তাহলে শর্ত হচ্ছে তিনটা, এক হচ্ছে কোন ভাষায় রচনা করছে, বাঙালি না অবাঙালি, আর জয়দেব আর বিদ্যাপতির ভিতরে কে আগে আইছে। এই তিনটা জিনিস মনে রাখলে যেভাবে প্রশ্নটা আসুক না কেন, এখানে প্যাচ লাগার কিছু নাই। ক্লিয়ার হয়েছেন কিনা বলেন তো। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এইখান থেকে আমাদের আর যা যা জিনিস হচ্ছে জানা লাগবে। আহ ব্রজবুলি ভাষার এই যে শ্রেষ্ঠ কবি বা অবাঙালি শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি, ব্রজবুলি ভাষায় উনি পদ রচনা করছেন। ওনাকে কবি কণ্ঠহার বলা হয়, মৈথিলী কোকিল বলা হয়, অভিনব জয়দেব বলা হয়, কবি বল্লভ বলা হয়, অনেকগুলো নাম ওনার আছে। উনি মিথিলার রাজা শিব সিংহ রায়ের রাজসভার সভাকবি ছিলেন। আর উনি শিব সিংহই হচ্ছে ওনাকে এই উপাধিগুলো দিয়েছিলেন। আর বিদ্যাপতি ছাড়া এই যে জ্ঞান দাস আছে, গোবিন্দ দাস আছে, অনেকগুলো মানুষ আছে যারা হচ্ছে কিছু পদ রচনা করছেন। আচ্ছা, আর এখানে আর যেগুলো আছে সেগুলো খুব একটা বেশি লাগবে না, এইটা লাগবে যে বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলকের নাম কি। বাবা আউল মনোহর দাস, ওনার নামটা আসে, পদ সমুদ্র খুব একটা আসে না। সংকলকের নাম যে আউল মনোহর দাস, এই জিনিসটা পরীক্ষায় আসে। আচ্ছা, এর আগে আমরা হচ্ছে অনন্তগুরু চণ্ডীদাসের কথা বলছিলাম, আর এইখানে বৈষ্ণব পদাবলীতে একজন চণ্ডীদাসের নাম দেখা গেছে। তার মানে আমরা হচ্ছে দুইজন চণ্ডীদাসে পাইছি, যেটা রেসপেক্টে হচ্ছে চণ্ডীদাস সমস্যা এই জিনিসটার কথা আসে। আপনারা মোটামুটি সবাই এই চণ্ডীদাস সমস্যার কথা হচ্ছে জানেন।
তো কয়জন চণ্ডীদাসের নাম আমরা জানি? 4 জন। আচ্ছা, এইখানে ঝামেলা শুরু যেটা সেটা হচ্ছে এই 1896 সালে যখন বঙ্গভাষা ও সাহিত্য এইটা রচিত হয়। বঙ্গভাষা ও সাহিত্য এইটা হচ্ছে দীনেশ চন্দ্রের, ডক্টর দীনেশ চন্দ্র সেনের। ডক্টর দীনেশ চন্দ্র সেন 1896 সালে বঙ্গভাষা ও সাহিত্য, এটা হচ্ছে বাংলা সাহিত্যের যে ইতিহাস গ্রন্থ। হ্যাঁ, আহ, কোন বইয়ের নাম ফার্স্ট শুনলেন? বঙ্গভাষা ও সাহিত্য এই বইয়ের নাম। বাংলা ভাষা সাহিত্যের যে ইতিহাস, ইতিহাস মিন্স হচ্ছে বললাম না যে টাইম ফ্রেম, কোনটার পরে কোনটা আইছে, এই যে ইতিহাস আর কি, কিভাবে বিবর্তন হয়েছে, সেই বিবর্তনের যে ইতিহাস, সাহিত্যের বিবর্তনের যে ইতিহাস, সেটা হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য আছে আর কি। তো এই ডক্টর দীনেশ চন্দ্র সেন 1896 সালে এটা যখন প্রকাশ করেন, তখন এইখানে একজন চণ্ডীদাসের নাম ছিল। তখন পর্যন্ত কোনো চণ্ডীদাস সমস্যা হয় নাই, এটা 1896। এরপর 1900 আসলো, 1907 সাল আসলো, 1909 সাল আসলো। 9 সালে কি হইলো? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার হইলো। যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার হইলো, তখন আর একজন চণ্ডীদাসের নাম পাওয়া গেল, যার নাম হচ্ছে অনন্ত বড়ু চণ্ডীদাস। তখন মূলত হচ্ছে চণ্ডীদাস সমস্যাটার সৃষ্টি হইলো। এই এর আগ পর্যন্ত এই সমস্যাটা ছিল না। এখন এই বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে যে চণ্ডীদাসের কথা বলা হয়েছিল, সেখানে মন্তব্য এমন ছিল যে শ্রীকৃষ্ণ, মানে কৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন না, কৃষ্ণ কীর্তন থেকে জানা যাইতেছে চণ্ডীদাসের নাম আহ অনন্ত। তিনি বড়ু চণ্ডীদাস, মানে বড়ু উপাধি ব্যবহার করতেন, বাসুলী দেবীর উপাসনা করতেন, এইভাবে হচ্ছে তার নাম এইভাবে করে বলা হয়েছে। এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যখন প্রকাশিত হইল, তখন এইখানে যে চণ্ডীদাস সম্পর্কে উনি যে ধারণাটা দিছিলেন, সেই ধারণাটা হচ্ছে মোটামুটি দৃঢ় হইলো, যে ঠিক আছে, এই সম্পর্কে হচ্ছে মানে উনি যে তথ্য দিছিলেন এরকম তথ্য আমরা কিছুটা পাইছি। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে বাসুলী দেবীর উপাসকের কথা বলা হইতেছে, যে একজন আছেন যিনি হচ্ছেন এক দেবীর উপাসক, তার নাম হচ্ছে বাসুলী দেবী। এই বাসুলী দেবীর উপাসক, এবং এর নাম হচ্ছে বড়ুচণ্ডী দাস। হ্যাঁ, এরকম একজনে পাওয়া যাইতেছে, এবং ইনি হচ্ছেন চৈতন্য যুগের পূর্বে, মানে চৈতন্য দেবের জন্মের আগে হচ্ছে উনি চলে আইছেন। এখন উনি চৈতন্য দেবের জন্মের আগে চলে আসছেন। চৈতন্য দেব হচ্ছে বৈষ্ণব পদাবলীর মানে প্রবর্তন করছেন, বা বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব ধর্মের হচ্ছে প্রবর্তন করছেন। তো সেই টাইমে হচ্ছে কি হয়েছে, পদাবলীর হচ্ছে জনপ্রিয়তা পাইছে। তো যারা পদাবলী রচনা করছেন, মানে পদাবলীর যে চণ্ডীদাসে পাওয়া যায়, সেই চণ্ডীদাস হচ্ছে এই চৈতন্য যুগের সমসাময়িক। কিন্তু এই বাসুলী দেবীর উপাসক যে চণ্ডীদাস, সে চৈতন্য যুগের পূর্বের। তার মানে এই দুইজনের টাইম ফ্রেম এক না, দুইজন দুই সময়ের। তার মানে দুইজনের ভিতরে হচ্ছে মানে সময় এক নাই। এরপরে আবার কি পাওয়া গেল? এরপরে পাওয়া গেল যে এই পদাবলী বাদে পালা গান বলে এক ধরনের আহ সঙ্গীত আছে। এই পালা গানের একজনকে পাওয়া গেল, যার নাম পাওয়া যাচ্ছে দীন চণ্ডী দাস। আবার একজনকে পাওয়া গেল যে হচ্ছে সহজিয়া সহজিয়া পন্থী রাগাত্তিকা। এটাও একটা গানের ধারা, সহজিয়াপন্থী রাগাত্তিকা। এই যে পদ রচনা করছেন, এই পদের একটা চণ্ডীদাসে পাওয়া গেল। এইটা আবার বের করছিলেন হচ্ছে ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়। ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায় উনি আবার এইটা বের করছেন যে সহজিয়াপন্থী একজন আছে। সহজিয়াপন্থী যেটা বাসুলী দ্বীপের উপাসক সেটা ভিন্ন, পদাবলীর যেটা এইটা ভিন্ন। মানে পদাবলীর যিনি উনি তো হচ্ছে বৈষ্ণব অনুসারী, বাসুলী দেবী আলাদা, সে আবার বৈষ্ণব অনুসারী না। এই জিনিসগুলো একজনের সাথে আর একজনের হচ্ছে মিল নাই, কিন্তু সবার নামের সাথে হচ্ছে চণ্ডীদাস শব্দটা আছে। এই যে সমস্যাটার সৃষ্টি হয়, এই সমস্যাটা বলা হয় হচ্ছে চণ্ডীদাস সমস্যা। তো এখানে মোটামুটি যে চারজনে পাওয়া গেল, তার মধ্যে একজন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বড়ু চণ্ডীদাস, একজন হচ্ছে পদাবলীর চণ্ডীদাস যারে বলা হয় দ্বিজ চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, একজন হচ্ছেন পালাগালের চণ্ডীদাস যারে বলে দীন চণ্ডীদাস, একজন হচ্ছে সহজিয়া রাগাত্তিকার চণ্ডীদাস, যেটা ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায় বের করছিলেন। এই যে চারজন, এই সাহিত্যে, বাংলা সাহিত্যের যে ইতিহাস, তাতে এই চারজন চণ্ডীদাসের হচ্ছে কি পাওয়া যায়, মানে তার স্মৃতি নিদর্শন বা হচ্ছে তাদের রচিত হচ্ছে গ্রন্থ পাওয়া যায় বা চরণ পাওয়া যায়। এই যে একাধিক নাম, এই জন্য এই সমস্যাটাকে চণ্ডীদাস সমস্যা বলা হয়।
ঠিক আছে। আচ্ছা, এইখানে আরো কিছু কথা আছে যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি হচ্ছেন তিনজন চণ্ডীদাসের নাম উল্লেখ করছিলেন। উনি বলছিলেন বরু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। আবার হচ্ছে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আবার ডক্টর আহমদ শরীফ যিনি উনি হচ্ছেন তিনজন চণ্ডীদাসের কথা বলছিলেন। উনি বলছিলেন এইভাবে যে প্রাক চৈতন্য যুগের একজন, প্রাক চৈতন্য যুগের মধ্যে একজন শ্রেষ্ঠ, আর একজন হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের দীন চণ্ডীদাস। এই যে পালাগানের যিনি উনার হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের, চৈতন্য উত্তর যুগের কথা বলা হয়। আর চৈতন্য বা প্রাক চৈতন্য যুগের উৎকৃষ্ট শ্রেণীর যে পদাবলী চণ্ডীদাস, সেটা হচ্ছে দ্বিজ চণ্ডীদাস। ওনাকে আবার হচ্ছে এই যে ওনার নাম কি বললাম, ডক্টর আহমদ শরীফ, উনি আবার হচ্ছে বলছিলেন যে ইনিও বাসলী দেবীর উপাসক ছিলেন। ঠিক আছে। তো এনাদের হচ্ছে ধর্মের দিক থেকে বা হচ্ছে কে কিসের উপাসক ছিলেন এইটার দিক থেকে হচ্ছে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম বলছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একরকম, ডক্টর দীনেশ চন্দ্র সেন, ডক্টর আহমেদ শরীফ, তারপর হচ্ছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এরকম চারজন হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলছেন। আমাদের যে জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন কথাবার্তাগুলো বলবো আমরা এইভাবে বলবো, যেটা শুরু হয়েছে কই থেকে, বঙ্গভাষা ও সাহিত্য থেকে। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন জনের স্মৃতি নিদর্শন পাই বা হচ্ছে রচিত কাব্যগ্রন্থ বা রচিত পদ পাই, যেগুলার হচ্ছে সময় বা টাইম ফ্রেমটা আলাদা। টাইম ফ্রেমটা আমরা কিভাবে বলবো, প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ, এইভাবে বলবো। আর কে কিসের আহ কোনটাকে কে ইন্ট্রোডিউস করছেন বা কে বের করছেন সেভাবে শুধু আমরা ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়ের নামটা নিয়ে আসবো। আর বড়ুচণ্ডী দাসের কথা তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকেই পাওয়া যায়, প্লাস ডক্টর দীনেশ চন্দ্র সেনের বঙ্গভাষা সাহিত্য যেটা ওইটা থেকেও পাওয়া যায়। এইভাবে হচ্ছে এই চারজনের কথা আমরা বলবো। ঠিক আছে। যদি এটা রিটেনে আসে, আর প্রিলিতে তার এইভাবে ডিটেল আসবে না। ইভেন হচ্ছে কে বাসুলী দেবীর উপাসক ছিল বা কে এরকম হচ্ছে পালা গানের জন্য দীন চণ্ডীদাস, এইভাবে হচ্ছে এটা আসে না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা বলেন। ভাইয়া ভাইয়া পিডিতে কি আসতে পারে? আবার বলেন, প্রিলিতে কি আসতে পারে? হ্যাঁ, প্রিলিতে চণ্ডীদাস সমস্যা থেকে হয়তো বড়জোর আসতে পারে যে কয়জন চণ্ডীদাসের নাম পাওয়া যায়। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে আবার ম্যাক্সিমাম জায়গায় তিনজনের কথা বলে, তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো তিনজন। তো ওইখানে হয়তো তিন দাগানো বেশি উপযুক্ত হবে, তবে এই টাইপের এমসিকিউ আসার কথা মানে সম্ভাবনা কম আর কি। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা আছে, এটা জেনে রাখাটা আর কি উচিত, কারণ পরবর্তীতে যখন লাগবে রিটার্নের সময় তখন যেন একটা ইয়ার তৈরি না হয়, যেটা দেখে আসি নাই। আচ্ছা, আরেকজন কিছু বলতেছিলেন, বলেন। না ভাই, উত্তর পেয়ে গেছি, আর আচ্ছা, লাগবে না। ঠিক আছে। এইখানে হচ্ছে এই ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়, মনীন্দ্র মোহন, ডক্টর দীনেশ চন্দ্র সেন, তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে তিনজন আছে, ডক্টর আহমদ শরীফের মধ্যে তিনজন আছে। এই যে এতগুলা কথা বললাম, এইগুলো হচ্ছে মানে যদি 6 মার্কের প্রশ্ন আসে রিটেনে, সেই ক্ষেত্রে যাতে দিতে পারেন বা এটা সম্পর্কে যত ডিপ জানা সম্ভব আর কি সেভাবে বলে ভাইয়া, রাখলাম। দীনেশ জি, চন্দ্র সেনের চণ্ডীদাস কি হচ্ছে গিয়া বা এই যে আমাদের এই যে অনন্ত বড়ো চণ্ডীদাস? অনন্ত বড় চণ্ডীদাসের কথা উনি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রেসপেক্টে উনি বলে গেছিলেন ও, যে শ্রীকৃষ্ণ কীর্তন আহ দাঁড়ান, এখানে আর একটি আছে। উনি হচ্ছে বলছিলেন যে একজন চণ্ডীদাস হচ্ছে দীর্ঘদিন ধরে পদাবলী রচনা করছেন, করলেও হচ্ছে একাধিক চণ্ডীদাস এরকম আহ একাধিক চণ্ডীদাসের কথা পরে আসছে। উনি বলছেন যে দীর্ঘদিন ধরে হচ্ছে একজন চণ্ডীদাস হচ্ছে এরকম কাব্য সাহিত্য এটা রচনা করে গেছেন। তো ওনার যে গ্রন্থ, সেই গ্রন্থে সরাসরি একজন চণ্ডীদাসের কথা উনি বলছেন। মন্তব্য বলছেন এরকম যে কৃষ্ণ কীর্তন কৃষ্ণ কীর্তন থেকে জানা যায় চণ্ডীদাসের নাম অনন্ত, তিনি বরু ব্যবহার করতেন, এইভাবে বলছেন তিনি। ঠিক আছে। আর এরপরে যখন হচ্ছে 1916 সালে বসন্ত রঞ্জন রায় যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা বের করলেন, তখন হচ্ছে এইটার সাথে এরকম দ্বিমত পোষণা শুরু হইলো যে উনি যেভাবে ব্যাখ্যা করছিলেন সেভাবে পুরোপুরি মিলতেছে না। আর একাধিক মানুষ হচ্ছে এটা নিয়ে যখন গবেষণা করা শুরু করলো, একাধিক মানুষ একাধিক জিনিস পাওয়া শুরু করলো। তো কার মতে কোনটা, এর মধ্যে এইটা আবার হচ্ছে ক্লিয়ার হন ডক্টর দীনেশ চন্দ্র সেন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেরই ওনার কথার বলছেন, বলছেন যে বরুচণ্ডী দাস এবং তার নাম হচ্ছে অনন্ত, এইভাবে বলছেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা যখন প্রকাশিত হইলো তখন এইটার সম্পর্কে আরো বিস্তারিত হচ্ছে জানা গেল, জানা যাওয়ার পরে তখন হচ্ছে এই ঝামেলাটা শুরু হয়। কিন্তু এটার মানে এটা না যে দুইজন দুই চণ্ডীদাসের কথা বলছিল, এরকম কিন্তু না। আর এই 1916 সালের পরে যে এই জিনিসগুলো পরপর বের হয়েছে, এই যে মনীন্দ্র মোহন, ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়,
তারপর ডক্টর শহীদুল হচ্ছে মন্তব্য করছেন, এগুলা 1916 সালের পরে যে এই ঝামেলাটার মানে সূত্রপাত তৈরি হয়েছে আর কি। ওকে, আমরা নাম দিয়ে বলবো মনীন্দ্রমোহন আর রসিদ বন্দ্যোপাধ্যায়ের কথা, আর বড়ু চণ্ডীদাসের কথা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে পাইছি, আর পদাবলীর চণ্ডীদাস যে সে তো বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস। ঠিক আছে, এই এই হচ্ছে আমাদের মোটামুটি ভাগ। আচ্ছা, আমরা একটু আগাই। চণ্ডীদাস সমস্যার হিসাব গেল। আচ্ছা, জীবনী সাহিত্যের ভিতরে আসি। জীবনী সাহিত্য নিয়ে আর ডিটেল বলার কিছু নাই। চৈতন্য যুগ, যেটা চৈতন্য যুগ নিয়েও গতকালকে বলছি, এটা 1600 বা 1700 এরকম দুইটাই পাওয়া যায়। এই সময়কালটাকে, ওনার প্রকৃত নাম ছিল বিশ্বম্বর মিত্র, বাল্য নাম বা ডাক নাম ছিল হচ্ছে নিমাই। ছোটবেলায় হচ্ছে ওনার মানে সন্ন্যাস যোগ ছিল, এটা জানার পরে ওনার বাবা ওনারে ছোটবেলায় বিয়ে দেয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, উনি সন্ন্যাস ব্রতই হচ্ছে গ্রহণ করেন। ওনার যে জীবনী, সেই জীবনীটারে বলা হয় কর্চা। কর্চা শব্দের অর্থ হচ্ছে দিনলিপি। ঠিক আছে, এটা হচ্ছে কর্চা শব্দের অর্থ, সরাসরি এইভাবে আসে যে কর্চার অর্থ কি। ওনার জীবনী ভিত্তিক যে কাহিনী কাব্য, সেটা বাংলা ভাষায় রচনা করছে বৃন্দাবন দাস। তো ওনার জীবনী নিয়ে যেহেতু রচিত, এই জন্য এই সাহিত্য ধারাটা বলা হচ্ছে জীবনী সাহিত্য, এবং যেহেতু উনি বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন, এই জন্য বৈষ্ণব সাহিত্যের ভিতরে এটারে মানে স্থান দেওয়া হয়। তো এইখানে যেটা যেটা লাগবে সেটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, উনি যে জীবনী সাহিত্য যেটা লিখছেন, এখানে সবাই হচ্ছে জীবনী সাহিত্য রচনা করছেন, মানে একই লোকের জীবনী নিয়ে। কৃষ্ণদাস কবিরাজেরটা হচ্ছে শ্রেষ্ঠ, এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। মুরারি গুপ্তর যেটা, সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃতম বা মুরারি গুপ্তের কর্চা। তো মুরারি গুপ্ত যেটা লিখছেন সেটা সংস্কৃত ভাষায়, এইটা হচ্ছে খেয়াল রাখতে হবে। আর আমাদের বৃন্দাবন দাস কই গেল? বৃন্দাবন দাস যেটা লিখছে চৈতন্য ভাগবত, এইটা হচ্ছে বাংলা ভাষায় রচিত, এটা হচ্ছে বাংলা ভাষায় রচিত। মুরারি গুপ্তেরটা হচ্ছে সংস্কৃততে, বৃন্দাবন দাসেরটা হচ্ছে বাংলায়। কৃষ্ণদাস কবিরাজের যেটা, সেটা হচ্ছে শ্রেষ্ঠ। ঠিক আছে, আচ্ছা, বাংলায় বলতে এইটা হচ্ছে বাংলায় প্রথম, মানে বৃন্দাবন দাস হচ্ছে সর্বপ্রথম হচ্ছে উনি এইটার মানে কি বলে, বাংলা ভাষায় প্রথম হচ্ছে উনি রচনা করছেন। আর চৈতন্য মঙ্গল যেটা, এটা লোচন দাস। এরকম আরো কয়েকজন লিখছেন, যেরকম এটা লাগবে না, এটা দরকার নাই, এটা দরকার নাই, লোচন দাসেরটা লাগবে, এটা সরাসরি আসে যে চৈতন্য মঙ্গল কে রচনা করছেন, লোচন দাস। তাহলে আমরা চারটা পড়লাম, মুরারি গুপ্তর একটা বললাম, তারপর হচ্ছে শ্রেষ্ঠ বললাম হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের, বৃন্দাবন দাস হচ্ছে বাংলা ভাষায় প্রথম রচনা করছেন, আর লোচন হচ্ছে চৈতন্য মঙ্গল। এই যে মঙ্গলের ল, লোচনের ল, এইভাবে খেয়াল রাখবেন, আর কোনোটার ভিতরে ল নাই। মুরারি গুপ্তরটা লাস্টে ম আছে, মুরারি গুপ্ত মৃতম, এখানে লাস্টে ম নাই। আর ভাগবত যেটা, সেটা হচ্ছে বৃন্দাবন দাসের। এইভাবে একটু খেয়াল রেখে 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 আর কি, মানে পড়লে মনে থাকবে, প্যাচ লাগবে না। আচ্ছা, এই গেল আমাদের হচ্ছে জীবনী সাহিত্য। তাহলে এই পর্যন্ত আমরা কি কি দেখলাম? আমাদের মধ্যযুগে আমরা আসলাম, আসার পরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দেখলাম, আর এরপরে নেক্সট দেখলাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর ভিতরে ছিল পদাবলী আর হলো জীবনী সাহিত্য। পদাবলীর ভিতরে আর একটা কথা বলতে হয়, যেরকম হচ্ছে বিদ্যাপতির কথা যখন বলতে হয়, তখন এই এই লাইনটা বলতে হয়, এ সখী আমারই দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহবাদর শূন্য মন্দির মোর। এই এই লাইনটা হচ্ছে মনে রাখতে হয়, এটা হচ্ছে সরাসরি আসে এই লাইনটা কে লিখছে, মানে উক্তিটা কার। আর রিটেনে হচ্ছে এই জিনিসটা কোটেশন আকারে দেওয়া যায়, এটা মুখস্থ রাখা ভালো। আর আধুনিক বাংলা সাহিত্য হচ্ছে রবীন্দ্রনাথ রচনা করছেন এই বৈষ্ণব মানে পদাবলীতে আর কি, মানে ব্রজবুলি ভাষায়। রবীন্দ্রনাথের হচ্ছে ব্রজবুলি ভাষায় উনি কাব্য রচনা করছেন, মানে যেটারে আমরা এই যে বাংলা প্লাস মৈথিলি বলতেছি। এটা হচ্ছে এক ধরনের কৃত্রিম উপভাষা। ঠিক আছে, তো উনি উনি যে ছদ্মনামে এটা রচনা করছেন, এটা ছিল ভানু সিংহ ঠাকুরের পদাবলী, ভানু সিংহ ঠাকুরের পদাবলী এই নামে। আর ভানু সিংহ ঠাকুর ওনার একটা ছদ্মনাম, ওনার 9টা ছদ্মনাম আছে, তার মধ্যে এটা একটা ছদ্মনাম। আন্নাকালী পাকরাশি, তারপরে বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, শ্রীমতী মধ্যমা, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী তর্জনী, এরকম অনেকগুলো 9টা ছদ্মনাম আছে ওনার। এর মধ্যে ভানু সিংহ ঠাকুরের একটা ছদ্মনাম, আর এই ছদ্মনাম উনি রচনা করছেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী, যেটা ব্রজবুলি ভাষায় রচিত আর কি। তাহলে আধুনিক যুগে পদাবলী রচনা করছে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আর একটা হচ্ছে এখানে জ্ঞান দাস আর গোবিন্দ দাসের কথা আছে, এর মধ্যে জ্ঞান দাসেরটা হচ্ছে এই পরীক্ষায় আসে যে জ্ঞান দাসের উক্তি কি, রূপের লাগি আখি জলে গুণে ভরে মোর, এইটা। তা আমি এইভাবে মনে রাখতাম রূপ আর সুখ, এই যে রূপ সুখ জ্ঞান দাস, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এইটা পরীক্ষায় হচ্ছে লেখার মতন। আর এই দুইটা হচ্ছে জ্ঞান দাস দিছে, এইটা প্রিলিতে আসে,
তো এইটা জাস্ট হচ্ছে রূপ সুখ জ্ঞান দাস এইটুক মনে রাখলে হচ্ছে দাগাইতে পারবেন। আর বাকি যা যা আছে এগুলো হচ্ছে যে আমার বাড়ি আনবাড়ি যেরকম এগুলো খুব একটা আসে না, আসতে দেখি নাই। সবার উপরে মানুষত্ব তাহার উপরে না, এটা বড়ুচণ্ডী দাসের। আহ এইখান থেকে আরো অনেক কথাবার্তা আছে, এটা আসলে এত ডিটেল মানে এখানে গল্পের ভিতরে তাহলে চলে যাওয়া লাগবে। আমরা হচ্ছে এই একটা দেখলাম, আর দুইটা তিনটা, এই তিনটা জিনিস এখান থেকে দেখলাম যেটা আমরা মনে রাখবো। আচ্ছা, এরপরে আমাদের আলোচনা হচ্ছে মঙ্গল কাব্য। আচ্ছা, মঙ্গল কাব্যটা আমি আগে আপনাদের একটু বুঝাই, পরে হচ্ছে দাগাদাগি করি। দেখেন, মঙ্গল কাব্য হচ্ছে এর দুইটা ধারা আছে, একটা হচ্ছে প্রধান ধারা, একটা অপ্রধান ধারা। প্রধান ধারার মধ্যে তিনটা: মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল আর অন্নদা মঙ্গল কাব্য। তো আমরা একটা মঙ্গল কাব্যের গল্প শুনলেই এই মঙ্গল কাব্যের রচনা শৈলী কি বা এটার ভিতরে যে ধরনের এমসিকিউ গুলো আসে সেটা আমরা হচ্ছে বুঝে ফেলবো যে কি ধরনের ইয়া আসে আর কি। তো মনসা মঙ্গল কাব্যতে হচ্ছে আমাদের একটা গল্পই শুধু পড়তে হয়, সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দর, মানে চাঁদ সওদাগরের যে কাহিনী। ঠিক আছে, তো এইখানে কি হয়েছে, এখানে হচ্ছে দেবী মনসার হচ্ছে মানে ঘটনা বা স্তুতি এটা বলা হয়েছে। এটা যে ঘটনাটা কি, এটা হচ্ছে দেবী মনসা যখন হচ্ছে মানে দেবালয়ে ছিলেন আর কি, তখন ওনাকে মানে ওনার জন্মের অনেক ইতিহাস আছে। তো উনি যে দেবী হিসাবে স্বীকৃতি দাবি করলে দেবী হিসাবে ওনাকে স্বীকৃতি দেওয়া হয় না। তো উনি এরকম একটা শর্ত দেওয়া হয় যে দেবী হিসাবে ওনার স্বীকৃতি তখনই দেওয়া হবে যদি সে পৃথিবীতে কোনো মানে গুরুত্ব কোনো ব্যক্তির হচ্ছে পূজা গ্রহণ করতে পারে। তো এরকম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল হচ্ছে চাঁদ সওদাগর, যে দেবতা শিবের হচ্ছে উপাসনা করতেন। এবং তিনি হচ্ছে তার চাঁদ সওদাগর এরকম ছিলেন যে আমি হচ্ছে দেবতা মানে মহাদেবের পূজা করি, সেই ক্ষেত্রে আমার তো এরকম কোনো নারী দেবীর হচ্ছে উপাসনা করার কোনো দরকার নাই, এরকম হচ্ছে তার চিন্তা ধারা ছিল। ঠিক আছে, তো যেটা হচ্ছে কথা, তো দেবী মনসার হচ্ছে এই যে আহ দেবলোকে যে ঘটনা, এইটারে বলা হয় হচ্ছে দেবখণ্ড। উনি হচ্ছেন মর্তলোকে আইসা কিছু একটা করলেন, এটারে বলা হয় মর্তখণ্ড বা নরখণ্ড। ঠিক আছে, আর আচ্ছা, এবার আমরা একটু গল্পটা আগে একটু শুনে নিই। চাঁদ সওদাগর হচ্ছে একজন বণিক ছিলেন, ব্যবসায়ী ছিলেন আর কি। তো ওনার পুত্র হচ্ছে লক্ষিন্দর। তো এই দেবী মনসা হচ্ছে বলছে কি চার সওদাগরে তার পূজা করতে, কিন্তু চার সওদাগর হচ্ছে এখানে মানে সে শিবের একনিষ্ঠ পূজারী হয়, সে হচ্ছে মনসাকে পূজা দিতে অস্বীকৃতি জানাইছে। এখন এই যে চাঁদ সওদাগর যে ইনি হচ্ছেন চম্পকনগর চম্পকনগর এই চম্পকনগরের হচ্ছে বণিক ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তো ওনার স্ত্রীর নাম ছিল হচ্ছে সনকা। এ আবার গোপনে হচ্ছে দেবী মনসার হচ্ছে পূজা করত। তো এই চাঁদ সওদাগরের হচ্ছে 6টা পুত্র। এই 6টা মানে প্রথম যে 6 পুত্র, সেই 6 পুত্রই সাপের দংশনে মারা যায়। তো এর মধ্যে 7 নম্বর যে ছিল লক্ষিন্দর, তার বিয়ে দেওয়া হইলো খুব সতী সাবিত্রী দেখে, যার নাম হচ্ছে বেহুলা। এবং ওই যে বাসর ঘর বানানো হইলো সেই বাসর ঘর হচ্ছে এরকম মানে লোহা নির্মিত আর কি। তো যে বানাইছে তাকে হচ্ছে দেবী আর কি সাপের ভয় দেখায় একটা ছিদ্র রাখলো, এবং ওই ছিদ্র দিয়ে দেবী হচ্ছে মানে সাপ প্রবেশ করে লক্ষিন্দরের দংশন করলো, লক্ষিন্দর মারা গেল। এরপরে কাহিনী আমরা জানি, বেহুলা হচ্ছে তারে নিয়ে ভেলা ভাসায় তার সাথে যায়, সে স্বর্গে যায়, দেবতাদের মনোরঞ্জন করে এবং তার স্বামীর কি বলে জীবন হচ্ছে পুনরুদ্ধার করে। এবং এই যে চাঁদ সওদাগর হচ্ছে বাংলা সাহিত্যে একটা দৃঢ় চরিত্র। কেন দৃঢ় চরিত্র? তার 6টা পুত্র মারা গেছে, তাও তারে টলানো যায় নাই। তার হচ্ছে সপ্তডিঙা তরী ছিল, সপ্তডিঙা তরী। এই সপ্তডিঙা তরী নিয়ে সে হচ্ছে সওদা করতে গেছে, সে যেহেতু সওদাগর, সে সওদা করতে গেছে, এগুলো সব ডুবাই দিছে দেবী মনসা। তাও সে হচ্ছে হার মানে নাই, সে তাও পূজা করবে না। তো পরবর্তীতে বেহুলা যখন হচ্ছে লক্ষিন্দরের জীবন ফিরাই নিয়ে আসলো, তখন এই বেহুলা আর কি চার সওদাগরকে বুঝাইতে সক্ষম হয় যে আপনি কোনো মতে আর কি পূজা দেন। তখন চার সওদাগর হচ্ছে পেছন দিক ফিরে বাম বাম হাতে একটা ফুল ছুঁড়ে মারে, এইভাবে হচ্ছে পূজা দেয়, এবং ওইটার মাধ্যমে হচ্ছে দেবী মনসার এই এই যে পূজার যে প্রচলনটা এটা পৃথিবীতে চালু হয়। এই যে ঘটনাটা, এই যে মূল ঘটনা, এই ঘটনা হচ্ছে পুরোটা কি পৃথিবীতে যেটা ঘটছে সেই ঘটনার কথা বলা হইলো। তো এই অংশটুকু হচ্ছে নরখণ্ডের অংশ। আমরা যে মনসামঙ্গল কাব্য পড়ি বা পরীক্ষায় যেটুকু লিখতে হয়, সেখানে দেবখণ্ডের কোনো কিছু পড়তে হয় না। এখন এই যে জিনিসটা যারা লিখছে,
যেরকম এখানে একজন আদি কবি আছে, উম কি জানি আদি কবি কে? কান্না হরি দত্ত। কানাহরি দত্ত, আর হচ্ছে বিজয়গুপ্ত হচ্ছে শ্রেষ্ঠ। তা আদি কবি হচ্ছে কানাহরি দত্ত, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। তার মানে একাধিক মানুষ হচ্ছে এই জিনিসটা লিখছে। তো এই যে এ লিখছে অনেকে লিখতেছে, এটা লোকজন শুনবে কেন? তার মানে আমারে কিছু একটা বলতে হবে। সেই জন্য বলছে শ্রুতিফল, মানে এই যে ঘটনাটা যদি শোনেন তাহলে পুণ্য লাভ হবে। এই যে পুণ্য লাভের কথা, তাহলে শুনলে কি লাভ আমার, সেইটার জন্য বলা হয় শ্রুতিফল। তাহলে দেবখণ্ড, নরখণ্ড, শ্রুতিফল। আর প্রথমে যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আখ্যায়িকা, আখ্যায়িকা না, এটার বন্দনা বলা যেতে পারে, বন্দনা আর আত্মপরিচয়। বন্দনা আত্মপরিচয় কি? আপনি যে দেবীর সম্পর্কে বলতেছেন, ধরেন মনসা মঙ্গল আছে, চণ্ডী মঙ্গল আছে, অন্নদা মঙ্গল আছে, যে দেবীর নিয়ে মঙ্গল কাব্য রচনা করছেন তার সম্পর্কে বন্দনা করা হবে। আর যে রাইটার এটা লিখতেছে সে নিজের পরিচয় দিবে, এটা হচ্ছে আত্মপরিচয়। এই সবকিছু কবিতার মাধ্যমে সে দিবে। তাহলে এইখানে এই কাব্যগুলায় পাঁচটা ভাগ পাওয়া গেল, একটা হচ্ছে বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, নরখণ্ড বা মর্ত্যখণ্ড, আর হচ্ছে হচ্ছে শ্রুতিফল। এই হচ্ছে পাঁচটা ভাগ। ঠিক আছে, তাহলে একটা মঙ্গল কাব্যের কয়টা ভাগ থাকে? পাঁচটা ভাগ থাকে। কোন ভাগে কি থাকে সেটা হচ্ছে এই যে ঘটনা দিয়ে বুঝাইলাম। বুঝতে পারছেন কিনা একটু বলেন। কোনো সমস্যা আছে? তাহলে এইখান থেকে আমরা কি কি চরিত্র দেখলাম? আমরা দেখলাম চাঁদ সওদাগর, বেহুলা লক্ষিন্দর, আর স্ত্রীর নাম দেখছি সনকা। উনি হচ্ছে চম্পকনগরের বণিক ছিলেন। এই চম্পকনগর, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। উনি শিবের ভক্ত ছিলেন। এই কয়েকটা জিনিস হচ্ছে জানলে আমাদের চলবে, আর হচ্ছে এখান থেকে কিছু লাগবে না। ওকে। আচ্ছা, এবার মনসা মঙ্গল কাব্যের আর কিছু জিনিস লাগবে, যেরকম আদি কবিকে, শ্রেষ্ঠ কবিকে, তারপরে আর কে কি লিখছে না লিখছে, এইসব জিনিসগুলা আমরা এখানে পড়লাম। আদি কবি হচ্ছে কানাহরি দত্ত। তো এইখানে একটা জিনিস আছে, এটা দেখলে, এই যে আদি কবি, শ্রেষ্ঠ কবি, মনসা মঙ্গলের আদি কবি কানাহরি দত্ত, শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। চণ্ডী মঙ্গলের মানিক দত্ত, মুকুন্দরাম। আর অন্নদা মঙ্গলের আদি কবি, শ্রেষ্ঠ কবি একজনই, ভারতচন্দ্র রায়গুণাকার। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে অপ্রধান ধারা, এগুলো আমরা পড়বো না, এগুলো পরীক্ষায় খুব একটা আসে না, দরকার নাই পড়ার। তা মনসা মঙ্গল এইভাবে আমি মনে রাখতাম যে কানা বিজয়। কানা বিজয় প্রথমটা হচ্ছে আদি, পরেরটা শ্রেষ্ঠ। চণ্ডী মঙ্গল হচ্ছে মানিক, মুকুন্দ। এইগুলো হচ্ছে মানে মানে কাছাকাছি। তো তো কোনটা যে কোনো পজিশন উলট পালট হয়ে যেতে পারে। ধরেন আপনি, আপনার ব্রেন বললো যে কানাহরি দত্ত এই জায়গায়, তাহলে চণ্ডী মঙ্গলের শ্রেষ্ঠ কবি কানাহরি দত্ত লাগাই দিলেন। এবং অসময় এই চারটাই থাকে। ওই জন্য সিকোয়েন্সটা জাস্ট ওইভাবে মনে রাখবেন যে মনসা, এটা হচ্ছে কানা বিজয়, তাহলে কানাহরি দত্ত, বিজয়গুপ্ত। মানিক, মুকুন্দ, আগে মানিক পরে মুকুন্দ, তাহলে মানিক আদি কবি, মুকুন্দ শ্রেষ্ঠ কবি। জাস্ট এইভাবে মুখস্থ রাখলে তাহলে ভুলটা হবে না। এটা হচ্ছে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল আর অন্নদা মঙ্গল, এটা কেউ ভুল করে না, সেম জিনিস, দুই জায়গায় একই। এই হচ্ছে আমাদের আদি কবি, শ্রেষ্ঠ কবি, এই কয়জনের নাম আমার মনে রাখতে হবে। চরিত্রগুলো আমাদের গল্প শুনলে এমনি মুখস্থ হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, এখানে এই মানে টোটাল যে মঙ্গল কাব্য এখানে, হ্যাঁ মাহমুদিয়া মনে যে যে মনে রাখেন আর কি। এই টোটাল যে মঙ্গল কাব্য, এখানে 62 জন রাইটারের নাম পাওয়া যায়, কবি সাহিত্যিকের আহ ইয়ে পাওয়া যায়, 62 জন টোটাল মনে হয়। 62 জন না 22 জন? 62। 62 না? ঠিক আছে। আচ্ছা, আমাদের মঙ্গল কাব্য থেকে তার মানে আরো অনেক লোক হচ্ছে এটা নিয়ে রচনা করছেন, তাদের কিছু জিনিস আমাদের লাগবে। তো এই যে দেবী মনসা, তার আরো কিছু নাম আছে, তাকে হচ্ছে কেতকা, পদ্মাবতী, এইসব নামগুলাতেও ডাকা হয়। ঠিক আছে, পদ্মাবতী এই নামগুলাতেও ডাকা হয়। তো এই যে কেতকা নাম থেকে আইছে হচ্ছে কেতকা পুরাণ, পদ্মাবতী এই নাম থেকে আইছে পদ্ম পুরাণ। তো এই পদ্ম পুরাণ হচ্ছে মনসা মঙ্গল কাব্যেরই মানে অংশ, পদ্ম পুরাণ যেটা। এখন এই পদ্ম পুরাণ, কেতকা পুরাণ, এইগুলা কে কে লিখছে এইটা আবার পরীক্ষায় আসে। এর মধ্যে হচ্ছে আমরা আমরা এরপরে বাংলা সাহিত্যের আহ প্রথম বাঙালি কবি একজন পাবো, যার নাম হচ্ছে চন্দ্রাবতী। ওই চন্দ্রাবতীর বাবার নাম কি? দ্বিজবংশী দাস। এই দ্বিজবংশী দাস যিনি, ইনি হচ্ছেন এই মঙ্গল ধারার কবি ছিলেন। আরো মোর স্পেসিফিকলি হচ্ছে মনসা মঙ্গল কাব্যধারার হচ্ছে উনি কবি ছিলেন।
এটুক জানলে চলবে। এনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রাম। আচ্ছা, এরপরে নেক্সট যেটা আমাদের আরেকজনের নাম পড়তে হবে সেটা হচ্ছে ক্ষেমানন্দ। ক্ষেমানন্দ যিনি, ওনার টাইটেল ছিল হচ্ছে কেতকা দাস। এটা হচ্ছে ওনার উপাধি বা টাইটেল। আর উনি যেটা রচনা করছেন আহ এটা হচ্ছে কেতকা পুরাণ। এই যে কেতকা দাস, কেতকা পুরাণ। আর একটা হচ্ছে পড়তে হবে সেটা হচ্ছে বিজয়গুপ্তের পদ্ম পুরাণ। পদ্ম পুরাণ, এই কয়েকটা নাম আমাদের পড়তে হবে। আর এই যে কানা বিজয় আর ইয়া কি বলে কানাহরি দত্তের নাম তো আমরা জানি, আদিকবি, তার সম্পর্কে আর কিছু পড়তে হবে না। কানাহরি দত্তের নামটা হচ্ছে মনে রাখতে হবে, আর বিজয় গুপ্তের নামটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা যদি সামারিটা নিই, আমরা কি কি পড়লাম? এক হচ্ছে আদিকবি শ্রেষ্ঠ কবি পড়লাম, দ্বিজ বংশীদাস হচ্ছে এই মনসামঙ্গল কাব্যধারার কবি, যার কন্যা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, চন্দ্রাবতীর পিতা। আর ক্ষেমানন্দর টাইটেল ছিল কেতকা দাস, ওনার রচিত যে গ্রন্থ সেটা হচ্ছে কেতকা পুরাণ। বিজয়গুপ্তের হচ্ছে পদ্ম পুরাণ। এই পদ্ম পুরাণ কে লিখছে, কেতকা পুরাণ কে লিখছে, এইটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এইখানে আরো একজন আছে বিপ্রদাস বিপিলাই, উনি লিখছে মনসা বিজয়, এটাও বলে রাখি। মনসা বিজয়, এটা লিখছে বিপ্রদাস পিপিলাই। বিপ্রদাস পিপিলাই। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমাদের এখান থেকে মনে রাখতে হবে। ওকে, আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্য কি মাথায় আছে? মানে মোটামুটি পারবেন নাকি প্যাচ লেগে যাবে? আমরা কয়েকজন রাইটার পড়ছি, এক হচ্ছে ক্ষেমানন্দ, বিজয়গুপ্ত, বিপ্রদাস। ক্ষেমানন্দ হচ্ছে কেতকা দাস, কেতকা পুরাণ। বিজয়গুপ্ত হচ্ছে পদ্ম পুরাণ। আর বিপ্রদাস হচ্ছে মনসা বিজয়। এই তিনজনের তিনটা জিনিস মনে রাখতে হবে। আর মনসা মানে মঙ্গল কাব্যের হচ্ছে পাঁচটা ধারা আছে, এটা মনে রাখতে হবে। আর এটা হচ্ছে ওই যে পাঁচটা অংশ: বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, নরখণ্ড, আখ্যায়িকা। এইভাবে আখ্যায়িকাও বলে, আবার শ্রুতিফলও বলে। এটা হচ্ছে শ্রুতিফল মনে রাখাটাই বেশি, এই বাংলা পিডিএফ রেফারেন্স লাগবে না, শ্রুতিফল। আচ্ছা, আমরা এবার চণ্ডীমঙ্গল কাব্যতে যাই। এ পর্যন্ত কারো প্রশ্ন আছে কোনো? আপনারা কি বুঝতে পারতেছেন না বোরিং লাগতেছে? ভাইয়া প্রশ্ন নাই, আগান। আচ্ছা, ওকে। চণ্ডীমঙ্গল কাব্যতে হচ্ছে দুইটা ঘটনা জানতে হয়। একটা হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কালকেতু ফুল্লরা, কালকেতু ফুল্লরার কাহিনী। আর একটা হচ্ছে ধনপতি সওদাগর, ধনপতি সওদাগরের কাহিনী। এই এখানে হচ্ছে দুইটা কাহিনী আছে। কালকেতু ফুল্লরা যেটা এখানে হচ্ছে দেখেন, যে কোনো কাহিনী পড়ার সময় মানে চরিত্রগুলা দিয়ে হচ্ছে একটু কায়দা করে পড়বেন, তাহলে মনে থাকবে। কালকেতু হচ্ছে ফুল্লরার স্ত্রী। ঠিক আছে, আর এইখানে হচ্ছে কিছু চরিত্র পাওয়া যাবে। একটা হচ্ছে ভারু দত্ত, তারপরে আরো কয়েকজনের নাম পাওয়া যাবে, আমাদের শুধু ভারু দত্ত নাম মনে রাখলেই হচ্ছে চলবে। আচ্ছা, এইখানে কি ইস্যু? ইস্যু হচ্ছে কালকেতু ছিল ব্যাধ, যে হচ্ছে পশু শিকার করত। তো সে পশুদের শিকার করে, পশুরা কি করছে, বনের যে দেবী, সেই দেবী চণ্ডীর কাছে যায়, বলছে যে আমাদের সবাইকে হত্যা করতেছে। তখন একদিন দেবী চণ্ডী মায়া বলে সবাই হচ্ছে লুকায় রেখে সে নিজে স্বর্ণ গধিকার বেশ ধারণ করলো, এবং কালকেতু তারে তীর মাইরা হচ্ছে বধ করে বাড়িতে আইনা রাখলো। রাখার পরে সে বাজারে গেছে। এরপরে ফুল্লরা বাড়িতে এসে আসার পরে দেখে কি, এই দেবী তখন স্বর্ণগদিকা থেকে সরে এসে সুন্দর, মানে দেবীর যে আসল রূপ সেই রূপে বসে আছে। তখন ফুল্লরা ভাবছে যে কোনো একটা মেয়েরে হয়তো তার জামাই বিয়ে করে নিয়ে আসে। তখন সে রাগ টাগ করে হচ্ছে কালকেতুর কাছে গেছে। কালকেতুর কাছে যায় বলতেছে যে কাহার ষোড়শী কন্যা আনিয়াছো ঘর, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছো ঘরে। এইটা হচ্ছে বলে কালকেতুরে। কালকেতু আবার বলে যে শাশুড়ি ননদী নাই, নাই তোর সতা, কার সাথে কি জানি ঝগড়া করি না গোসা করি, গোসা করি চক্ষু করলি রাতা, এরকম বলে। তো এরপরে তারা বাড়িতে ফেরে, বাড়িতে ফেরার পরে বুঝতে পারে যে এখানে হচ্ছে দেবী, একজন দেবী বসা, তার নাম হচ্ছে চণ্ডী দেবী। তো চণ্ডী দেবীর হচ্ছে আশীর্বাদে তারা ধন সম্পত্তির মালিক হয়। এখন ওই গ্রামে আবার এক লোক ছিল, নাম ছিল ভারু দত্ত। এ হচ্ছে মানে কূট চরিত্র আর কি। তো সে চিন্তা করছে কি, যে এই যে কালকেতু এরকম করছে, এ তো রাজা হয়ে গেছে, এটা কি করে
মানে ঠকানো যায়। তো এই কালকেতুর বিরুদ্ধে প্রজাদের এই ভারদত্ত হচ্ছে খেপায় তোলে, ঠিক আছে, এবং খেপায় তুলে একসময় হচ্ছে মানে প্রজাদের উপরে ভারদত্তই অত্যাচার করা শুরু করে। কালকেতু খুব একটা বেরোতে টেরোতো না। তো একসময় হচ্ছে কালকেতুর সাথে কলিঙ্গ একটা রাজ্য ছিল, সেই কলিঙ্গ রাজ্যের মধ্যে যুদ্ধ হয় এবং ভারদত্তের চক্রান্তে এই কালকেতু হচ্ছে পরাজিত হয়। কিন্তু পরবর্তীতে দেবী চণ্ডী আইসা হচ্ছে দেবী চণ্ডীর কৃপায় কালকেতু আবার হচ্ছে মুক্তি পায় আর কি। এ হচ্ছে সংক্ষেপে কাহিনী। এর মধ্যে যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম যে ঠগ চরিত্র বা কূট চরিত্র, এই কূট চরিত্র হচ্ছে ভারুদত্ত বাংলা সাহিত্যের। আর যদি বলা হয় এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র। আর আমরা যখন হচ্ছে প্যারীচাঁদ মিত্র পড়বো, আলালের ঘরে দুলাল পড়বো, তখন আমরা একজনকে পাবো যার নাম হচ্ছে মোকাজান মিয়া। এরে বলা হয় হচ্ছে ঠগ চাচা। এরে বলা হয় আধুনিক বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র। আর বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র হচ্ছে ভারু দত্ত, কারণ এটা তো মধ্যযুগ পড়তেছি। আর আধুনিক যুগে হচ্ছে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলারের মোকাজন মিয়া। এটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র। দুইটা যেন প্যাচ না লাগে। এটা গেল কালকেতু ফুল্লরার কাহিনী। ধনপতি সওদাগর যেটা, এটা হচ্ছে, আচ্ছা একটু লেখেন তো যে চাঁদ সওদাগর হচ্ছে কোন নগরীর ছিল, সওদাগর ছিল, তার গ্রামের নাম কি ছিল? ধনপতি সওদাগর যেটা, এইখানে এই লোকের নাম ছিল, গ্রামের নাম ছিল উজানিনগর। তো এই যে উজানিনগর, এইখানে ধনপতি এই নামে একটা সওদাগর ছিল। এই সওদাগর হচ্ছে মানে এ বিলাসী এক যুবক। সে হচ্ছে তার যে প্রথম স্ত্রী, সেই প্রথম স্ত্রীর নাম ছিল হচ্ছে লহনা। তো এর হচ্ছে কোনো বাচ্চা কাচ্চা হয় না। পরবর্তীতে এই লহনার যে শালী, এই সরি বোন, মানে এই সওদাগর ধনপতির যে শালী, তার নাম হচ্ছে খুল্লনা। এই খুল্লনারে সে পরবর্তীতে হচ্ছে বিয়ে করে। তো এই বিয়ে করার পরে খুল্লনা আর লহনা এরা এই দুইজনরে সে এক জায়গায় রেখে সে পরবর্তীতে এক জায়গায় যায়, এটারে একটা জিনিস আনতে যায়, সুবর্ণ পিঞ্জ বলে, হ্যাঁ চম্পক নগরী, ঠিক আছে। সুবর্ণ পিঞ্জর এটা দরকার নাই, এই উজানিনগর যেটুকু লিখতেছে ওটা লাগবে, উজানিনগরটা লাগবে, কি আনতে যায় এটা দরকার নাই। আচ্ছা এইসব গেল। তো এইখানে এই যে লহনার প্রতি খুলনা হচ্ছে বিভিন্ন অত্যাচার টত্যাচার করতে থাকে। আর এক সময় হচ্ছে এই যে খুলনা যে এই কি বলে, খুল্লনা হচ্ছে চণ্ডী দেবীর হচ্ছে উপাসনা শেখে। আচ্ছা সরি, এই লহনা হচ্ছে খুল্লনাকে মানে দ্বিতীয় বউরে হচ্ছে অত্যাচার করতো, প্রথম বউ। আর খুল্লনা হচ্ছে চণ্ডী দেবীর উপাসনা শুরু করে এবং উপাসনার পরবর্তীতে একসময় তাদের হচ্ছে পুত্র সন্তান হয়, এই যে কি বলে খুল্লনার। আর চণ্ডী দেবীর আদেশ পেয়ে এই ধনপতি সওদাগর যে থাকে, সে সিংহল যাত্রা করে। সিংহল যাত্রা মানে এই নামে হচ্ছে বাংলা সাহিত্যে গ্রন্থ আছে, আমরা পরবর্তীতে দেখবো। যাই হোক, উনি হচ্ছে সিংহল যাত্রা করে। যাত্রার পথে সে একটা জিনিস দেখে, নাম হচ্ছে কমলে কামিনী। এই নামে হচ্ছে বাংলা সাহিত্যে নাটক আছে, কমলে কামিনী। এই কমলে কামিনী হচ্ছে একটা মূর্তি, এটা দেখতে পাই। তো ওই সিংহলে যাওয়ার পরে ধনপতি সওদাগর বলে কি আমি এরকম একটা জিনিস দেখতে পাইছি। তখন উনি যখন হচ্ছে ফিরে আসে, আহ, ওই রাজাকে যখন দেখাইতে আসে তখন ওইটা দেখাইতে পারে না, বলে রাজা তারে বন্দি করে। এই সেম ইনসিডেন্টই হচ্ছে খুলনার যে পুত্র, সেই পুত্র যখন যায় ওই রাস্তা দিয়ে, যাওয়ার পথে সেম জিনিস সেও দেখতে পায়। দেখতে পাইলে সে হচ্ছে আহ রাজাকে এসে এটা বলে, দেখতে পায় যে বিরাট একটা হাতি, সে হচ্ছে কিছু একটা গলদকরণ করতেছে, খাইতেছে, আবার গলা থেকে বের করতেছে, এরকম দেখতে পায়। তো যখন হচ্ছে ওই রাজার কাছে যায়, সেম ছেলের সাথে হচ্ছে একই কথা কয়। রাজা এখানে আসে, দেখতে পায় না। পরে বাপ ছেলে একই জায়গায় হচ্ছে বন্দি থাকে। ছেলের নাম থাকে হচ্ছে শ্রীমন্ত, ঠিক আছে। তো এরা দুইজন একই জায়গায় হচ্ছে বন্দি থাকে, কিন্তু জানতে পারেন এরা ছেলে। তো পরবর্তীতে ওই যে খুল্লনা চণ্ডী দেবীর উপাসনা করতেন, ওই উপাসনার মাধ্যমে দেবী চণ্ডীর বরে তারা দুইজন হচ্ছে মুক্ত হয় এবং শ্রীমন্তের সাথে ওইখানে হচ্ছে সিংহলে যে রাজকন্যা তার সাথে তার বিয়ে হয় আর কি। এই হচ্ছে মোটামুটি কাহিনী। আর খুলনা যে অংশটা, এটা হচ্ছে এই ধনপতি সওদাগর মানে চণ্ডীমঙ্গল কাব্যের একটা কাহিনী। ধনপতি সওদাগরের ভিতরে ধনপতি সওদাগরের যে দ্বিতীয় স্ত্রী ছিল খুলনা, তার নাম অনুসারে খুলনার নামকরণ করা হয়েছে, এটা হচ্ছে মানে কথিত আছে। অনেকগুলো আছে, তার মধ্যে এটা একটা আর কি। এই হচ্ছে মোটামুটি এইটার কাহিনী। এইখান থেকে আমাদের কি চরিত্র জানতে হবে? শুধু হচ্ছে এই লহনা, খুলনা আর ধনপতি সওদাগর। আর মানে এই তিনটা চরিত্র মেইনলি আসে হচ্ছে উজানিনগর। ধনপতি সওদাগর কোথায় ছিল? উজানিনগর। আর চার সওদাগর কোথায় ছিল? চম্পকনগর। এই দুইটা জিনিস শুধু একটু খেয়াল রাখবেন। আর এইখানে হচ্ছে ভারুদত্ত। এই কয়েকটা জিনিস খেয়াল রাখলে আমাদের এই হচ্ছে সামারি। আহ
আচ্ছা, এইটা দুইটা খণ্ডে বিভক্ত, যে দুইটা আমরা দেখলাম এগুলোর কথা এখানে বলা আছে। আচ্ছা, এইখানের আদি কবি শ্রেষ্ঠ কবি কে? আদি কবি হচ্ছে মানিক, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। ঠিক আছে, এই দুইজন। এখানে দুইজনের সম্পর্কে সংক্ষেপে বলা আছে, এরকম ডিটেল ওরকম কোনো কিছু হচ্ছে আমাদের না জানলে চলবে, এখানে কম আসে। থার্ড যেটা, সেটা হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। এটা হচ্ছে দেবী অন্নদার। এইখানে অনেকগুলা জিনিস আছে, যেরকম শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যা সুন্দর কালিকা মঙ্গল, মানসিংহ ভবানন্দ, এরকম অনেকগুলো কাহিনী আছে। আমরা এগুলো কোনো কিছুতে যাব না, আমরা জাস্ট শুধু অন্নদামঙ্গল কাব্য একটা জিনিস পড়বো, এটা যে তিনটা খণ্ডে বিভক্ত আছে এটা আমাদের দরকার নেই, জাস্ট জানলেই হবে। অন্নদামঙ্গল কাব্যের কাহিনী কি? দেবী অন্নদা যে সে একদিন হচ্ছে এরকম রাস্তা পার হওয়ার সময় একজন উম পাটনি থাকে, পাটনি, তার নাম হচ্ছে ঈশ্বরী পাটনি। তো এই ঈশ্বরী পাটনির নৌকায় ওঠে। তো নৌকার যে ওইটারে কি বলে, এই যে কর্নারের যে জায়গাটা, ওইটা যখন সে পা দেয় তখন ওইটা হচ্ছে স্বর্ণের হয়ে যায়। তখন ঈশ্বরী পাটনি বুঝতে পারে যে এটা কোনো সাধারণ মানুষ না। তখন সে তার কাছে বর প্রার্থনা করলে বলে যে কি চাও? তখন ঈশ্বরী পাটনি বলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ঈশ্বরী পাটনির ডায়লগ, এইটা হচ্ছে পরীক্ষায় আসে। আর এইটা দিয়ে হচ্ছে অনেক, এই যে মধ্যযুগ থেকেই মানুষের যে মানে পিতৃ স্নেহ বা সন্তান স্নেহ, পিতাদের যে সন্তান স্নেহ, সেটা হচ্ছে তীব্রভাবে ফুটে উঠছে, এই জিনিসটা বোঝায়। অন্নদামঙ্গল কাব্য থেকে আমাদের এইটুকু জানলে জাস্ট খালি চলবে, আর তেমন কিছু এখানে জানার দরকার নাই। তবে এখানে বেশি অংশটা কোথায় দিতে হবে, সেটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকারের প্রতি। উনি হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের, ওনারে মানে শ্রেষ্ঠ কবি বলা হয়। হ্যাঁ, এই যে মধ্যযুগের বাংলা সাহিত্যের উনি হচ্ছে শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের নাগরিক কবি, এবং মঙ্গল কি বলে মঙ্গল যুগ যে শেষ কবি, এবং ওনার মৃত্যু হয়েছে 1760 সালে, এবং ওনার মৃত্যুর মধ্য দিয়ে হচ্ছে মধ্যযুগই শেষ হয়ে যায়। ঠিক আছে, 1760 হচ্ছে মধ্যযুগের অবসান ঘটে। এর পরবর্তীতে আর কিছু হয় না, 1801 থেকে আমাদের হচ্ছে আধুনিক যুগের সূচনা হবে। আচ্ছা, উনি হচ্ছেন মহারাজ কৃষ্ণচন্দ্রের ইয়া ছিলেন, কবি ছিলেন, সবার কবি ছিলেন। ওনাকে গুণাকার এই উপাধিতে ভূষিত করা হয়, এই জন্য ওনার নাম হচ্ছে ভরতচন্দ্র রায়, সাথে হচ্ছে গুণাকার, ভরতচন্দ্র রায় গুণাকার এইভাবে বলা হয়। ওনার মৃত্যু সালটা গুরুত্বপূর্ণ, 1760 যেটা। আর ওনার এই অন্নদামঙ্গল কাব্যের অনেকগুলা বিখ্যাত উক্তি আছে, যেগুলো আমরা ম্যাক্সিমামই জানি। এই যে জন্মভূমি জননী স্বর্গের গড়িয়াসী, এইটা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়াসী যেটা বলে সেইটা। তারপরে বড়র পিলিতে বালির বাঁধ, ক্ষণে দড়ি ক্ষণেক চাঁদ, করিতে বাঘের দুধ মেলে, যেটা আমরা বুঝি টাকায় কিনা মেলে, বাঘের দুধ পাওয়া যায় সেই জিনিসটা। নগর পুরী লেখি দেবালয় এড়ায়, যেটা মন্ত্রের সাধন শরীর পাতন, সব ভাব সম্প্রসারণের ডায়লগ, এগুলো সবই ভরতচন্দ্র রায় গুণাকারের উক্তি অঙ্গনমঙ্গল কাব্যে ছিল। এই হচ্ছে মোটামুটি। আর কিছু এখানে দেখা লাগবে। আচ্ছা, ওনার ভুরসুট পরগনাটা ইম্পর্টেন্ট, পান্ডুয়া গ্রাম লাগবে না, তারপরে এসব কিছু লাগবে না, শুধু ভুরসুট পরগনায় ওনার জন্ম, এটা জানলে হবে। এইটুকু একটু জানতে হবে, যেটুকু দাগ দিলাম। তাহলে আমরা দেখলাম মনসামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, আর অন্নদামঙ্গল কাব্য, এইগুলো হচ্ছে প্রধান ধারা। অপ্রধান ধারার ভিতরে আছে ধর্মমঙ্গল কাব্য, হরিশ্চন্দ্র, লাউসেন, এগুলো আমাদের দরকার নাই। এর মধ্যে শুধু ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট, তার লেখা আকন্দ পুরাণ, এটাও দরকার নাই। শ্রেষ্ঠ কাব্য এগুলো কিছুই দরকার নাই, এগুলো আর কিছু লাগবে না, শুধু ময়ূর ভট্টের নামটা জানলে চলবে। কালিকা মঙ্গল কাব্যের ভিতরে হচ্ছে বিদ্যা সুন্দর, যেটা এইটা জানতে হবে, যে বিদ্যা সুন্দর। আহ আচ্ছা, এই কাব্যের কালিকা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কবি কঙ্ক। শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ, শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ লাগবে না। কালিকা মঙ্গল কাব্য বা মঙ্গল কাব্যের একমাত্র মুসলমান কবি হচ্ছে সাবির খান, এটা ইম্পর্টেন্ট, যে মঙ্গল কাব্যের একমাত্র মুসলমান কবির নাম কে? সাবির খান। ঠিক আছে, এইটুকু জানলে আমাদের চলবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এই যে মঙ্গল কাব্যের রচনা কাল, সময়, এইটা শুরু হয়েছে অনেক আগে, এটা হচ্ছে পঞ্চদশ শতকে শুরু হয়েছে। আর একদম এই যে 1760 তো ভারতচন্দ্র রায়গুণাকার মারা গেছেন, তখন আমরা শুরুর জিনিসটা দিয়ে মনে রাখি, পঞ্চদশ শতক মানে 1400 সামথিং এর দিকে এটা শুরু হয়েছে, কিন্তু 1700 পর্যন্ত এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, তারপরে ধর্মমঙ্গল, কালিকা মঙ্গল, প্লাস 62 জন কবি এটা বিভিন্ন সময় রচনা করছেন। তার মানে দীর্ঘদিন ধরে এই এই যে সাহিত্য ধারা, এই জিনিসটা রচনা চলতেছিল। আর এইটা সবাই হচ্ছে কি বলতো, যে তারা স্বপ্নে দেবী তাদেরকে হচ্ছে এই জিনিসটা বলছেন, সেইটাই তারা হচ্ছে স্তুতি করছেন। ঠিক আছে, কানাহরি দত্ত যিনি, উনি চোখে দেখতেন না, অন্ধ ছিলেন। এরকম আরো অনেক কিছু আছে, এগুলো আমাদের না জানলে চলবে। আর একটা আছে, এটারে বলে হচ্ছে বাইশা। এটা হচ্ছে এই মঙ্গল কাব্যের 22 জন কবির যে সাহিত্য, এটারে একসাথে আবার হচ্ছে বাইশা বলা হয়। এলো মোটামুটি আমাদের মঙ্গল কাব্য রিলেটেড কথাবার্তা।
আর 12 মাসের যেটা, সেটা হচ্ছে 12 মাস ধরে এদের যে কেন্দ্রীয় যে নারী চরিত্র থাকে তারা হচ্ছে দুঃখে থাকে। যেরকম বেহুলার কথা ধরেন, সে দুঃখে থাকে। তারপরে এই যে খুল্লনার প্রতি হচ্ছে রহনা অত্যাচার করতো, সে দুঃখে থাকে। তার মানে এই যে কেন্দ্রীয় নারী চরিত্র যে 12 মাস ধরে দুঃখে থাকে, এটারে বলা হচ্ছে 12 মাসা, যে দুঃখের বর্ণনা, এটা হচ্ছে 12 মাসা। আর 22 হচ্ছে 22 জন বিভিন্ন কবি, তাদের 22 কবির মনসামঙ্গল, বা এইটা হচ্ছে 22 নামে পরিচিত। এই দুইটা জিনিস হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই হচ্ছে আমাদের মঙ্গল কাব্য। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা বলেন। আচ্ছা, ওই যে মোটা একটা বই ছিল, ওটা হচ্ছে, ওই স্যারের নামটা ভুলে গেলাম। উম, এই বাংলা সাহিত্যের সবচেয়ে মোটা বইটার নাম যেন কি, মাহমুদুল হাসান না কি ডক্টর যেন বলে, মাহবুবুল হক। মাহবুবুল হক না মাহবুবুল আলম, কি জানি। ওনার বইতে হচ্ছে দিন দুনিয়ার সব কাহিনী আছে, যত কাহিনী আছে। ঠিক আছে। আর এগুলো হচ্ছে উইকিতেও পাবেন, যে কোনো জায়গায় সার্চ দিলেই পাবেন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, এবার আমরা যা বলছি অনুবাদ সাহিত্যে, আপনারা কি মোটামুটি বুঝতেছেন, মাথায় থাকতেছে, পারবেন? আচ্ছা, আমরা এরপরে অনুবাদ সাহিত্য আর রোমান্টিক প্রণয় উপাখ্যানে যাব। রোমান্টিক প্রণয় উপাখ্যান খুবই গুরুত্বপূর্ণ। অনুবাদ সাহিত্যের ভিতর হচ্ছে রামায়ণ। এখানে দেখতে হবে কি, এইটা মূল রচয়িতাকে, কি কি দেখবেন, দেখেন মূল রচয়িতাকে, তারপর হচ্ছে বাংলায় রচনা করছে কে, বাংলায় কে রচনা করছে বা অনুবাদটা করছে কে, এইটা দেখতে হবে। আর কারো পৃষ্ঠপোষকতা আছে কিনা, কার পৃষ্ঠপোষকতায় হচ্ছে রচনা করছে, এইভাবে দেখতে হবে। রামায়ণের মূল রচয়িতা হচ্ছে বাল্মীকি, দস্যু রত্নাকর। এটা তো জানেন, দস্যু রত্নাকর অনেক পাপের ভাগী ছিল। তো সে যখন একদিন তাকে এক গুরুর সামনে সে আসে, তখন সে গুরু বলে, তুমি যে এরকম মানে ডাকাতি করতেছো, কার জন্য করো? কয়, পরিবারের জন্য। তো বলছে, তোমার পরিবার যে এই পাপের ভাগ নেবে? সে বাড়িতে যায়, তার স্ত্রী সন্তানরা জিজ্ঞেস করে। স্ত্রী সন্তান বলে, না, আমি ভাগ নেবো কেন? তুমি আমারে বিয়ে করছো, আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার, তোমার পাপের ভাগ আমি নিবো কেন? তখন ও রিয়েলাইজ করে যে তার পাপ হয়েছে। সে আয়সা জিজ্ঞেস করে, আমি কি করব? তো বলে, তুমি রাম নাম জপ করো। তো সে এত পাপী ছিল যে রাম উচ্চারণই করতে পারতো না। তখন তারে বললো যে তুমি মরা মরা বলতে থাকো, তাহলে এটাই হচ্ছে রাম হয়ে যাবে। তো এইটা সে বলতে 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 এক সময় তার শরীর জুড়ে উই পোকা, যেটা বলা হচ্ছে বাল্মিক, মানে উই পোকা, এইটার একটা ঢিবি তৈরি হয়ে যায়। ওই নাম থেকে দস্যু রত্নাকরের নাম হয়ে যায় বাল্মীকি। আর উনি হচ্ছে রামায়ণের মূল রচয়িতা। ওকে, তো ওনার যে শ্রেষ্ঠ মানে ওনার মানে রামায়ণের যে অনুবাদক আর কি, সেটা হচ্ছে কৃত্তিবাস ওঝা। এটুকু আমাদের জানা লাগবে। উনি বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করছিলেন। ঠিক আছে, ওটা কৃত্তিবাসী রামায়ণ বলা হয়। এইখানে হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহের নাম জানলে ভালো, না জানলেও ক্ষতি নাই। ঠিক আছে, আমাদের এখানে কৃত্তিবাস ওঝার নাম, আর বাল্মীকি, দস্যু রত্নাকর, এইটা জানলে চলবে। 7টা খণ্ড, এই যে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ, এটা একটা বাগধারা আছে। সপ্তখণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ, ওইটা দিয়েই মনে রাখা যায় যে 7 খণ্ড। এই তিনটে ইনফরমেশন এইখান থেকে জানতে হবে। আর রামায়ণের মহিলা অনুবাদক হচ্ছে চন্দ্রাবতী। চন্দ্রাবতীর বাবার নাম লেখেন তো সবাই। ইনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। চন্দ্রাবতীর যে রামায়ণ, এটা হচ্ছে রিটেনে আসছিল আহ কোনটায়, 43 না 44, কোনটা যেন একটা আসছিল। চন্দ্রাবতীর রামায়ণের মূল ইস্যু যেটা, সেটা হচ্ছে এইখানে হচ্ছে সীতার দিক থেকে রামায়ণটার উনি রচনা করছেন। মানে রামায়ণের তো অনেকগুলা দিক আছে। যেরকম হচ্ছে মেঘনাদ বধ কাব্যে আমরা মেঘনাদের যে বধ করা দেখি, রামের ভাই লক্ষণ হচ্ছে কি বলে এটারে, অন্যায় ভাবে যজ্ঞে যায় হচ্ছে মেঘনাদরে বধ করে আসে। ওইটা হচ্ছে একদিক থেকে মেঘনাদ বধ কাব্য রচনা করা হয়েছে, কিন্তু ইনসিডেন্টটা ট্রু। আবার রামায়ণে হচ্ছে রাম যে সীতার প্রতি যেটা করছে, সেটা হচ্ছে ট্রু ইনসিডেন্ট। তো ওই দিক থেকে, সীতার দিক থেকে রামায়ণটারে এই চন্দ্রাবতী হচ্ছে রচনা করছেন। ঠিক আছে, তো চন্দ্রাবতীর যে রামায়ণ, সেটা মূলত সীতার দিক থেকে করা হয়েছে। এইটুক জানলে হচ্ছে ওই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। এটা গেল। আর একটা কথা হচ্ছে, চন্দ্রাবতী জীবনে আহ প্রণয় আসক্ত ছিলেন। তিনি যার সাথে প্রণয় ছিল তারে তিনি পান না, এবং পরবর্তীতে তিনি এক মন্দিরে হচ্ছে সময় কাটান। তখন তার পিতা দ্বিজচন্ডী দাস, উনি ওই দ্বিজবংশী দাস, উনি আর কি বলেন যে তুমি রামায়ণটা রচনা করো। সে হচ্ছে এইভাবে রামায়ণটা রচনা করেন। তো তার যে ব্যক্তিগত জীবন, তার যে প্রণয়ের জীবন, এইটা নিয়ে আবার হচ্ছে চন্দ্রাবতী নামে লোক সাহিত্য আছে। আমরা যখন হচ্ছে লোক সাহিত্য পড়বো, ওই যে কি জানি এটা বলে, ময়মনসিংহ গীতিকা পড়বো, তখন দেখবো এখানে চন্দ্রাবতী নামে একটা অংশ আছে। ময়মনসিংহ গীতিকা যে 10টা পাঠ, তার মধ্যে একটা আছে চন্দ্রাবতী। ঠিক আছে। তো এই দ্বিজবংশী দাস হচ্ছে মনসামঙ্গল কাব্য সাহিত্য ধারার একজন কবি, যার
কন্যা হচ্ছে চন্দ্রাবতী, যিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, রচনা করছেন রামায়ণের অনুবাদক, এবং তার জীবনী, চন্দ্রাবতী জীবনী নিয়ে আবার ময়মনসিংহ গীতিকায় চন্দ্রাবতী নামে গীতিকা আছে। তিন জায়গার জিনিস, কিন্তু মিল আছে আর কি, একটু মাথায় রেখে পড়েন। আচ্ছা, নেক্সট হচ্ছে মহাভারত। মহাভারতের হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, উনি হচ্ছেন এটার মূল রচয়িতা। আর এটা হচ্ছে 18টা খণ্ডে রচিত। বাংলায় যিনি এটা রচনা করছেন প্রথম, ওনার নাম হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। আচ্ছা, এইখানে কয়েকটা জিনিস হচ্ছে পড়তে হবে, সেটা হচ্ছে ছুটিখানি মহাভারত আর হচ্ছে পরাগলি মহাভারত। এটা খুব সাবধানে পড়তে হবে। দেখেন, পরাগলি মহাভারত হচ্ছে পরাগল খায়ের পৃষ্ঠপোষকতায় হচ্ছে পরাগলি মহাভারত, আর ছুটি খানের পৃষ্ঠপোষকতায় হচ্ছে ছুটিখানি মহাভারত। এই যে ছুটি খান, এর পৃষ্ঠপোষকতায় ছুটিখানি মহাভারত। পরাগল খার পৃষ্ঠপোষকতায় পরাগলি মহাভারত। ছুটি খানের পৃষ্ঠপোষকতায় ছুটিখানি মহাভারত। পরাগল খায়ের পুত্র ছিল ছুটি খান, ঠিক আছে, বাপ ছেলে। পরাগল খায়ের পৃষ্ঠপোষকতায় পরাগলি মহাভারত কে রচনা করছেন? কবীন্দ্র পরমেশ্বর। এটা হচ্ছে 1 নম্বর ব্যক্তি। আর ছুটিখানি মহাভারত যেটা, এটা রচনা করছেন শ্রীকর নন্দী। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? দুইজনের নাম আছে এখানে। একটা হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, যিনি বাংলায় হচ্ছে মহাভারতের প্রথম অনুবাদক। তো এই যে কবীন্দ্র পরমেশ্বর, উনি যে মহাভারতটা অনুবাদ করছিলেন, ওই মহাভারতটার নাম কি? পরাগলি মহাভারত। কার পৃষ্ঠপোষকতায় করছে? নাম দেখলে বোঝা যায়, পরাগল খায়ের। আর ছুটিখানি মহাভারত যেটা, সেটা হচ্ছে পরাগল খায়ের ছেলে ছুটি খানের পৃষ্ঠপোষকতায় কে রচনা করছে? শ্রীকর নন্দী। এইখানে সব মনে থাকবে, জাস্ট শ্রীকর নন্দীর নামটা খালি মনে থাকবে না, বা এইখানে প্যাচ লাগবে। শ্রীকর নন্দী যে, সে হচ্ছে ছুটিখানি মহাভারত রচনা করছে। শুধু এইটুকু মনে রাখলে বাকি যা আছে এটা আপনারা এমনি পারবেন। এই যে কবীন্দ্র পরমেশ্বর, পরাগলি, এগুলোকে ভুল করে না, এগুলো ভুল করতে আমি দেখি নাই, ভুল হয় এই জায়গাটায়। আর কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, এটাও পারা যায়, এটাও কেউ ভুল করে না। এবার আসুন হচ্ছে ভাগবত। এটা হচ্ছে 12টা খণ্ডে রচয়িত, এটা পৌরাণিক গ্রন্থ, এটার ওইরকম কোনো মূল নাই, রচয়িতা নাই, পৌরাণিক গ্রন্থ যেহেতু। আর এইটার হচ্ছে আহ এটা কি বলে, 8ম শতকে ভারতের উত্তরপ্রদেশের এই যে বোপদেব, ইনি হচ্ছে এইটার গ্রন্থ আকারে এটা রচনা করছিলেন। ওনার নামও না জানলে চলবে, জানতে হবে এইটা। বাংলায় অনুবাদ করা হচ্ছে মালাধর বসু, যার উপাধি হচ্ছে গুণরাজ খান। যেটা শুনলে হচ্ছে মুসলমান নাম মনে হয়, কিন্তু উনি কিন্তু মূলত হিন্দু চরিত্র আর কি, মানে মালাধর বসু। আর ওনার যে রচিত ভাগবত, সেটা নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। আপনারা আমাকে একটু বলেন তো, মনসা বিজয় এটা কে লিখছিল? মনসা বিজয়ের রচয়িতা কে? বিপ্রদাস পিপিলাই। বিপ্রদাস এই নামে একজনের, আধুনিক বাংলা সাহিত্যে একজনের উপন্যাস আছে, কেউ বলতে পারেন কার উপন্যাসের নাম বিপ্রদাস? আচ্ছা, বিপ্রদাস পিপিলাই হচ্ছে মনসা বিজয় লিখছিলেন। আর মালাধর বসু যেটা, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয় যেটা, এটা হচ্ছে ভাগবত পুরাণের অনুবাদক মালাধর বসু, যার টাইটেল হচ্ছে, উপাধি হচ্ছে গুণরাজ খান। তার অনুদিত যে ভাগবত, সেইটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আলাদা, বৈষ্ণব পদাবলী আলাদা, জীবনী সাহিত্য আলাদা। শ্রীকৃষ্ণ বিজয় একদমই আলাদা। শ্রীকৃষ্ণ বিজয় ভগবত পুরাণের অনুবাদ। এটার সাথে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোনো মিল নাই, পদাবলীরও কোনো মিল নাই। এটা কিন্তু বৈষ্ণব সাহিত্য না। যেন দিয়ে বসলে এমনি দিতে পারে যে শ্রীকৃষ্ণ বিজয় নিচের কোন মধ্যযুগের কোন সাহিত্য ধারার অংশ? বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণবাখ্যান, শ্রীকৃষ্ণ কীর্তন, এমন বিভিন্ন ভাবে আসতে পারে। এই জন্য কোন মানে জায়গার জিনিস এটা যেন খেয়াল থাকে, যেন পেঁচ না লাগে। ওকে, এই গেল হচ্ছে আমাদের অনুবাদ সাহিত্য। এবার আমরা দেখবো রোমান্টিক পুনর্ব্যাখ্যান। সব থেকে এই মধ্যযুগের ভিতরে যদি আপনি ইম্পর্টেন্সে সিকোয়েন্স করেন, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, মানে মঙ্গল কাব্য যেটা, মঙ্গল কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, আর হচ্ছে রোমান্টিক পুনর্ব্যাখ্যান। এই 3টা জায়গা থেকে মেইনলি প্রশ্ন হয়। ধরেন জাস্ট বইসেই আমি প্রশ্ন করব, তাহলে এই 3টা জায়গা থেকে প্রশ্ন হবে। আর বাকি যেগুলো আছে ওইগুলো থেকে কম প্রশ্ন হয়, খুব রেয়ার কোশ্চেন হয়, এবং কোশ্চেন হইলে ধরা হয় যে প্রশ্নটা কঠিন হয়েছে। ঠিক আছে, আপনারা এখন অনেক ডিটেল শুনতেছেন, বুঝতেছেন, মনে হইতেছে যে এখান থেকে প্রশ্ন এলে এটা কমন প্রশ্ন, কিন্তু এটা কমন প্রশ্ন না। এখানে জাস্ট হচ্ছে মঙ্গল কাব্যে ওই যে কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, মানিক মুকুন্দ, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ওই রচনা কত সালে, 1907 আর 1916,
বসন্ত রঞ্জন রায়, কাকির গ্রাম, এই কয়েকটা জিনিস, 13টা খণ্ড। আর এই পাশে রোমান্টিক পুনর্ব্যাখ্যানে এই গ্রন্থের রচয়িতা কে, এই কয়েকটা জিনিস হচ্ছে কমন কোশ্চেন। এইগুলা পারলেই হচ্ছে আপনি বিশাল পারা পারছেন। এবং এর থেকে যদি এর বাইরে যদি কোনো প্রশ্নই হয়, তখন এটাকে কনসিডার করা হয় যে এটা একটা কঠিন প্রশ্ন হয়েছে। কারণ এই জিনিস প্রচন্ড প্যাচ লাগে, এই জন্য এটা ধরা হয় যে কঠিন প্রশ্ন। যখন প্রশ্নে পরীক্ষায় আসে, আমরা যখন মার্ক অ্যানালাইসিস করি যে এই পরীক্ষার প্রশ্ন কাটমার্ক কত হইতে পারে, তখন কাটমার্ক অ্যানালাইসিস করার সিস্টেম হচ্ছে প্রশ্ন সহজ কতগুলা, কঠিন কতগুলা, রিপিট কতগুলা। তখন এর বাইরে যে অংশগুলো আসে এগুলো কঠিন প্রশ্ন হিসেবে কনসিডার করা হয়, কারণ ম্যাক্সিমাম সেটা ভুল করে। আচ্ছা, আমরা রোমান্টিক পুনর্ব্যাখ্যানে আসি। রোমান্টিক পুনর্ব্যাখ্যান সম্পর্কে আমরা গতকালকেই বলছি। এইখানে হচ্ছে আমি একটু আপনাদের আগে মুখস্থ করাইনি, তারপরে হচ্ছে আহ মানে এইখান থেকে আমি দাগায় দাগায় বলবো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা আমার একটু বলেন। আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে কিনা? নাই নাই। বাংলা কি পড়তে 2টা ক্লাস তো হইলো, আপনাদের কি মানে বোরিং লাগতেছে বা প্যাচ লাগতেছে কিনা? এখানে মেইন টার্গেট হচ্ছে যে প্যাচ ছাড়ানো। প্যাচ লাগলে সমস্যা, যে সাহিত্য পড়তেছি আরো উল্টা বেশি প্যাচ লেগে যাচ্ছে, এরকম প্যাচ লাগতেছে কিনা এটা একটু বলেন তো। নাকি দুইটা জিনিসগুলোর ভিতরে তফাৎ করতে পারবেন? রুদ্র রশিদের হচ্ছে প্যাচ লাগে। প্যাচ লাগে, ওকে। এখনো কি প্যাচ লাগতেছে? আপনারা আমি প্রশ্ন করলে অ্যান্সার দিয়েন, হ্যাঁ। আমি এরপর হচ্ছে এমসিকিউ ধরবো, এই যা পড়াইলাম ওর উপরে। আচ্ছা, আমরা রোমান্টিক প্রণয়পাখান রে এখানে হচ্ছে একটু সিকোয়েন্স দিয়ে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে মনে রাখতে একটু সুবিধা হবে। যদি এটা পরীক্ষায় আসবে না যে এটা কোন শতকের রচনা, এভাবে আসবে না। তো এটা শুরু হয়েছিল 15 শতকে। 15 শতকে একদম শুরুতে হচ্ছে পাওয়া যায় ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা এইটা রচনাকে, রচয়িতাকে শাহ মোহাম্মদ সগীর। তো এর আগ পর্যন্ত আমরা কিন্তু একজন, আপনারা কি কোনো মুসলমান সাহিত্যিকের নাম এই পর্যন্ত পাইছেন এর আগে? একজনের নাম আমি এক জায়গায় বলছিলাম, কিন্তু আপনারা কাউরে পাইছেন কিনা? হ্যাঁ, সাবির ঈদ খানের নাম পাইছিলেন। সেটা হচ্ছে যে মঙ্গল কাব্যের একমাত্র মুসলমান রচয়িতা। তো মঙ্গল কাব্যের কিন্তু আবার টাইম পিরিয়ড অনেক লং ছিল, একদম 1760 পর্যন্ত। তো সাবির খান হচ্ছে নিচের মানে পরের দিকের শতকে হচ্ছে উনি এখানে আসছেন। তো বাংলা সাহিত্যের মানে টোটাল বাংলা সাহিত্যের আর কি, বাংলায় প্রথম মুসলিম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। ঠিক আছে, বাংলায় প্রথম মুসলিম কবি ইনি হচ্ছেন, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। ওনার আগে আর কোনো মুসলমান কবি আসেন নাই। এবং ওনার যে অনুদিত যে রচনা সেটা হচ্ছে ইউসুফ জুলেখা। আচ্ছা, এরপরে নেক্সট যেটা সেটা হচ্ছে 16 শতক। 16 শতকে যখন আমরা আসবো এখানে আমরা পাই নেক্সট যেটা সেটা হচ্ছে লাইলি মজনু। লাইলি মজনু। লাইলি মজনু যেটা, এইটা লিখছে হচ্ছে দৌলত উজির বাহারাম খা। দৌলত উজির, দৌলত উজির বাহারাম খান। উনি লিখছে, ওনার অনুদিত যেটা সেটা হচ্ছে লাইলি মজনু। আচ্ছা, এরপরে এইখানে এই 16 শতকে আর একটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে গুলে বকওয়ালি। বকওয়ালি এইটা লিখছে হচ্ছে নওয়াজিশ খান। উনি লিখছেন এটা প্রথমে, এইটা আরো একজন লিখছে, তার নাম হচ্ছে মোহাম্মদ মুকিম। তা আমরা এটা পড়বো না, বাদ। এখানে আরো অনেক কথাবার্তা আছে, আমি বলতেছি পরে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে সপ্তদশ শতকে। 17 শতকে যদি আমরা আসি, এইখানে আসলে আমরা নতুন একটা জিনিস পাবো। এটারে বলা হচ্ছে আরাকান রাজসভা বা রোসাঙ্গ রাজসভা। আরাকান বা রোসাঙ্গ রাজসভা। রোসাঙ্গ রাজসভা এইখানে কি হয়েছে? এইখানে হচ্ছে একজনরে পাওয়া যায়, নাম হচ্ছে কোরেশি মাগন ঠাকুর। কোরেশি মাগন ঠাকুর। উনি একটা কাব্য রচনা করছিলেন, সেই কাব্যটার নাম হচ্ছে চন্দ্রাবতী।
আচ্ছা, এরপরে এখানে পাওয়া যায় হচ্ছে দৌলত কাজী। দৌলত কাজী যেটা রচনা করছেন সেটা হচ্ছে সতী ময়না লোর চন্দ্রানী। এইটার প্রথম আর দ্বিতীয় খণ্ড এই দৌলত কাজী রচনা করা। এরপরে একজন আসেন, তার নাম হচ্ছে মর্দন। মর্দন এটা হচ্ছে ওনার নাম। আর যেটা উনি রচনা করছেন সেটা হচ্ছে নসিরা নামা। নসিরা নামা। এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিসগুলা গেল। এরপরে নসিরা নামার পরে আরেকটা পড়তে হবে, সেটা হচ্ছে নূর নামা। নূর নামা, নূর নামাটা হচ্ছে আব্দুল হাকিম। এন্ড ফাইনালি হচ্ছে আমাদের আসল রাইটার আসবে, যার নাম হচ্ছে আলাউল, যারা নিয়ে আমাদের বিস্তারিত পড়তে হবে। আলাউল হচ্ছে অনেকগুলো রচনা করছেন। এক হচ্ছে পদ্মাবতী, এরপরে হচ্ছে তোহফা। এইগুলা যেগুলা লিখতেছি প্রত্যেকটা মনে রাখতে হবে। হপ্তপয়কর, হপ্তপয়কর, তারপর হচ্ছে সিকান্দার নামা, রাগ তাল নামা, সয়ফুলমূলক বদিউজ্জামান, সয়ফুলমূলক বদিউজ্জামান। আর একটা হচ্ছে সতী ময়না লোর চন্দ্রানী। এই সতী ময়না লোর চন্দ্রানী কি ইনি প্রথম লিখছেন, আর কেউ লিখছে এর আগে? এটা পরিচিত লাগতেছে না অপরিচিত লাগতেছে? এটা তৃতীয় খণ্ড আলাউল লিখছে। সেটা আপনি জানেন তাই। এই দেখলাম কেউ হচ্ছে রিকল করতে পারে কিনা। সতী ময়না লোর চন্দ্রানী ক্ষেত্রে একটু আগে আমরা দেখে আসি দৌলত কাজীর এইখানে। এইখানে যে ইস্যুটা সেটা হচ্ছে এই একই জিনিস মনসামঙ্গল কাব্য যেরকম অনেকে লিখছে, এইখানে একই নামে একই জিনিস অনুবাদও অনেকে করছে। যেরকম এই যে ইউসুফ জুলেখা, যেটা এই ইউসুফ জুলেখা হচ্ছে শাহ মোহাম্মদ সগির যেরকম করছে, তারপরে আব্দুল হাকিম যে নূর নামা যে আব্দুল হাকিম রচনা করছেন, ইনি হচ্ছে ইউসুফ জুলেখা একসময় উনি অনুবাদ করছিলেন, আব্দুল হাকিম। তারপরে ফকির গরিবুল্লাহ, যে ফকির গরিবুল্লাহ আমরা পরে পাবো, সেও ইউসুফ জুলেখা হচ্ছে অনুবাদ করছে। তার মানে এক ইউসুফ জুলেখা হচ্ছে একাধিক ব্যক্তি করছে। শাহ মোহাম্মদ সগির করছে, আব্দুল হাকিম করছে, তারপর হচ্ছে ফকির কি বলে ফকির গরিবুল্লাহ যে সে করছে। কিন্তু এগুলো আমরা পড়বো না, ঠিক আছে? এটা আমরা পড়বো না, আমাদের প্যাচ লাগবে, দরকারও নাই পড়ার। আমরা জাস্ট হচ্ছে যেটা যার নামে আছে পরীক্ষা আসবে আমরা শুধু সেটা পড়বো। ওকে, সেটা বাদে পড়বো না। তো ইউসুফ জুলেখা হচ্ছে একদম প্রথম সে রচনা করলো শাহ মোহাম্মদ সগির। আমরা মনে রাখবো কি করে? এই ইউসুফ জুলেখার সাথে লাইলি মজনু প্যাচ লাগে। আপনারা মনে রাখবেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবির নাম কি? শাহ মোহাম্মদ সগির। সে কি রচনা করছে? ইউসুফ জুলেখা। এইটা মনে রাখলেই পরেটা আর প্যাচ লাগবে না। দৌলতুজির বাহারম খা তাহলে লাইলি মজনু রচনা করছে, ঝামেলা শেষ। এই দুইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। গুলে বকওয়ালি নওয়াজিশ খান রচনা করছেন, কম গুরুত্বপূর্ণ, খুব একটা আসে না, কিন্তু দুই একবার আসছে। আরাকান রাজসভার যাত্রা শুরু হয়েছে 17 শতকে, এটা গুরুত্বপূর্ণ। কোরেশিম আগন ঠাকুর যিনি ছিলেন, ইনি হচ্ছেন আরাকান রাজসভার হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন। এই কোরেশিম আগন ঠাকুর প্রাইম মিনিস্টার ছিল আরাকান রাজসভা। ওনার যে কাব্য সেটার নাম হচ্ছে চন্দ্রাবতী। ওনার এই আরাকান রাজসভায় হচ্ছে আহ এই যে এতক্ষণ আমরা যাদেরকে দেখে আসলাম, বা এই যে কোরেশিম আগন ঠাকুর বা আর যারা ছিল, এদের মধ্যে কেউ বাঙালি ছিল না। আরাকান রাজসভায় হচ্ছে প্রথম যে বাঙালি কবিরে পাওয়া যায় তার নাম হচ্ছে দৌলত কাজী। ইনি হচ্ছেন প্রথম বাঙালি কবি, আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি। প্রথম বাঙালি কবি কোন জায়গার? আরাকান রাজসভার। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি হচ্ছে দৌলত কাজী। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ সগির। ওনার রচনা কি? ইউসুফ জুলেখা। আর বাংলা আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে? দৌলত কাজী। ওনার রচনা আছে সতী মাওলা লোর চন্দ্রানী। উনি এটার প্রথম আর দ্বিতীয় খণ্ড রচনা করছেন, এরপর উনি মারা যান। এটার তৃতীয় খণ্ড হচ্ছে শেষ করে আলাউল। এই জন্য সতী ময়না লোর চন্দ্রানী তৃতীয় খণ্ড হচ্ছে আলাউলের রচনা করা। দৌলত কাজী এই জন্য ইম্পর্টেন্ট। আর কোরেশিম আগন ঠাকুর ছিল আরাকান রাজসভার প্রধানমন্ত্রী, তার রচিত কাব্য হচ্ছে চন্দ্রাবতী। এরপরে দুইটা আবার কম ইম্পর্টেন্ট, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট গেল। মর্দন হচ্ছে নসিরানামা লিখছে, আব্দুল হাকিম হচ্ছে নূরনামা লিখছে। খুব রেয়ার আসে পরীক্ষায়, বা ব্যাংক বা অন্যান্য চাকরি পরীক্ষায় আসে, বিশেষে কম আসে। আলাউলটা নিয়ে আমাদের বিস্তারিত পড়তে হবে। আলাউল হচ্ছে পদ্মাবতী হচ্ছে ওনার প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এটার ভিতরে অনেকগুলা চরিত্রের হিসাব আছে, কে লিখছে না লিখছে, হীরামন সুখপাখি অনেক কিছু আমাদের পড়তে হবে। তোহফা যেটা, এটা হচ্ছে নীতি কাব্য।
এটার হচ্ছে ধর্মীয় তত্ত্বোপদেশ বলা হয়। ধর্মীয় তত্ত্ব উপদেশ এইগুলো হচ্ছে এখানে আছে তোহফাতে। হপ্তকর এটা হচ্ছে এটা যে রাইটার তার নাম হচ্ছে নিজামী, রাইটার গুলো আমরা আলাদা দেখবো। তারপরে সিকান্দার নামা যেটা, এখানে হচ্ছে ওই যে আলেকজান্ডারের যে আপনারা নাম জানেন 627 সালে যে ছিল তার কথা বলা আছে। রাকতাল নামা, সয়ফুল মুলক বদিউজ্জামান। আর এইগুলার কোনোটার বিস্তারিত জানা লাগবে না, জাস্ট এটা যা আলাউলের রচনা এটা জানলে হচ্ছে চলবে। তাহলে তার কি বললাম, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা বললাম। পদ্মাবতী, তোহফা, হপ্তপয়কর, সিকান্দার নামা, রাকতাল নামা, সয়ফুল মুলক বদিউজ্জামান আর সতী ময়না চন্দ্রানীর 3য় খণ্ড। এই যে কয়টা জিনিস আমরা পড়ছি, এই কয়টা জিনিস হচ্ছে আমার আহ কি বলে এটা, রোমান্টিক প্রণয়োপাখ্যান থেকে মনে রাখতে হবে। এখানে একটা জিনিস শুধু উল্লেখ করি নাই, এইটার অরিজিনাল রাইটার কে, ইউসুফ জুলেখার অরিজিনাল কে, লালি মজনু অরিজিনাল কে, এটা পরে দিচ্ছি। কিন্তু এই পর্যন্ত আপনাদের মাথায় আছে কি না বা প্যাচ লাগবে কিনা আমার একটু বলেন। খুব অল্প এখানে পড়ানো হয়েছে। শাহ মুহাম্মদ সগীর, তারপরে হচ্ছে এবং সবার সাথে সবাইকে চিনছেন কিনা, শাহ মুহাম্মদ সগীর বাংলা সাহিত্যের যে প্রথম মুসলিম কবি, এইভাবে মনে রাখতে হবে। দৌলত উজির বাহারাম খান উনি লাইলি মজনু রচনা করছেন। দৌলত উজির বাহারাম খার সাথে যেন দৌলত কাজীরে প্যাচ না লাগে। দৌলত কাজী হচ্ছে আরাকান রাষ্ট্রপতির প্রথম বাঙালি কবি যে সতী ময়নালোর চন্দ্রানী লিখছিল, এটা ছোট নাম দৌলত কাজী। আবার কোরেশি মাগুন ঠাকুর, যে ঠাকুর নামটা আছে কোরেশি মাগুন ঠাকুর, উনি ছিল প্রধানমন্ত্রী আরাকান রাষ্ট্রপতি, উনি রচনা করছেন চন্দ্রাবতী, এইভাবে খেয়াল রাখবেন। আর এরপরে হচ্ছে আলাউলের গুলো আমরা মুখস্থ রাখবো। তিনটা কম ইম্পর্টেন্ট পড়ছি। গুলে বাকাউলি হচ্ছে নওয়াজিশ খান, মর্দনের হচ্ছে নসিরানামা, আর আব্দুল হাকিমের হচ্ছে নূরনামা। এই কয়েকটা জিনিস হচ্ছে শুধু আমরা এখান থেকে পড়ছি। এই কয়টা জিনিস কি মনে রাখা সম্ভব না সম্ভব না? এই পৃষ্ঠাটা যেটুকু লিখলাম এইটুকু অন্ততপক্ষে মাথায় রাখবেন, অ্যাটলিস্ট এইটুকু মাথায় রাখবেন। এর এর মানে এটুকু মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে, এটা রিটার্নে রোমান্টিক প্রণয়পক্ষে লিখতে আসুক বা যেখানে আসুক, এইটুকু আপনারা মনে রাখতে হবে। ভুলবেন তো ভাই অবশ্যই, যাতে না ভুলেন এই জন্য হচ্ছে সামারাইজ করে একসাথে এক জায়গায় হচ্ছে চোখের সামনে দিয়ে রাখলাম। এটা তো নিচে লেখাই আছে। তারপর এইভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে মনে থাকে সব জিনিস। এক জায়গায় সামনাসামনি থাকলে তখন ভুল হয় না। আমি যেরকম ধরেন এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ যদি দেন, আমাকে যদি বলেন যে আলাউলের হচ্ছে আলাউল আইসে পরীক্ষা, আমার মনে থাকে যে এটা বইয়ের এই পজিশনে ছিল। ধরেন আপনি বললেন শাহ মুহাম্মদ সগীর, আমার মনে থাকে এটা প্রথমে ছিল এই পজিশনে ছিল। ধরেন বললেন দৌলত কাজী, আমার মনে পড়ে ঠিক এই এই পজিশনে ছিল দৌলত কাজী। সতী ময়না লোর চন্দ্রানীর প্রথম দ্বিতীয় খণ্ড আমার মনে পড়ে যে এই পজিশনে ছিল। 3য় খণ্ড মনে পড়বে আলাউলের এই পজিশনে ছিল। আমি এরকম পজিশন খেয়াল রেখে পড়তাম আর কি, যে আমি যেখানে লেখা পড়ছি সেটা আমার আমার খাতার কোন জায়গাটায় এটা ছিল। এবং আমি এটা শুধু বাংলা বললেন, আমি যে কোনো সাবজেক্টে যে কোনো এমসিকিউ আসলে আমার ইনস্ট্যান্ট আমি বইয়ের ওই পজিশনটা দেখতে পাই। কারণ ওই একটা বই বারবার দাগায় পড়তাম আমি। ইভেন 43rd মনে একটা ডেট আসছিল, আমি ভুলে গেছি আর কি, অনেকগুলো ডেট আইছিল 43 বিসিএস এ। তো আমি স্পষ্ট বাসায় এসে আমি দেখাইছিলাম যে এই বই খুলে একটা জায়গায় ঠিক এই পজিশনে একটা ডেট দেখাবো, ঠিক এই জায়গায় এই ডেটটা আছে। আবার এই পজিশনে একটা ডেট দেখাবো, ঠিক এই জায়গা থেকে এই ডেটটা আছে। এই নৈতিকতা সুশাসনের ভিতরে আসছিল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটু চেষ্টা করবেন যে যেখান থেকে পড়ি ওই পজিশন দিয়ে খেয়াল রাখতে। এটাও হচ্ছে প্যাচ না লাগানোর একটা সিস্টেম আর কি। ঠিক আছে, এত কম পড়ে হবে? আমার ডিটেলস না পড়লে মনে হয় যদি চলে আসে, বাট টাইম তো নাই। আচ্ছা, হ্যাঁ এটা পড়লে হবে। আমি যেটুকু পড়াইতেছি এইটুকু পড়লে হবে, এর বাইরে আপনার পড়তে হবে না, আপনার টেনশনের কিছু নাই। এবং এখানে মোটেও কম পড়ানো হইতেছে না, রেদার এখানে হচ্ছে রিটেনের কথা শোনো পড়ানো হইতেছে, অনেক বেশি পড়ানো হইতেছে। ঠিক আছে, এই যারা পুরনো লোক, এই যে আমার পুরনো মানুষজন আছে এখানে দুই একজন, এরা টের পাইতেছে আর কি যে বেশি পড়ানো হইতেছে না কম পড়ানো হইতেছে। আপনারা জাস্ট খালি এখানে পড়েন। এবং মধ্যযুগে এত আছে, টোটাল মধ্যযুগ পড়তে যে সময় লাগবে বাকি আধুনিক যুগেও তার সমান জিনিস আছে, তত তো আমাদের পড়ে আর কি পোষাবে না। আচ্ছা, রোমান্টিক প্রণয়োপাখ্যানের মধ্যে এখানে হচ্ছে আমরা এই জিনিসগুলো মনে রাখবো। ইউসুফ জুলেখা এটা হচ্ছে জামি মূল রচয়িতা। লাইলি ওয়া মজনুন এটা হচ্ছে নিজামীর রচয়িতা। তারপরে হচ্ছে আমাদের কই, আহ পদ্মাবতী কই, এই যে পদ্মাবতী এটা হচ্ছে পদুমাবত। এই যে পদ্মাবতী কে লিখছে, আলাউল। আসল গ্রন্থের নাম কি? পদুমাবত। কে লিখছে? মালিক মোহাম্মদ জয়সী, এটা হচ্ছে মূল রচয়িতা মালিক মোহাম্মদ জয়সী। এটা খুব গুরুত্বপূর্ণ।
হপ্ত পয়কর নিজাম ইউসুফ আর লাগবে না। ঠিক আছে, জাস্ট এই তিনটা আমরা মনে রাখলে আমাদের চলবে। একটা, দুইটা আর এই একটা, তিনটা। ওকে, এইটুক আমাদের হচ্ছে মনে রাখলে চলবে। আর ইউসুফ জুলেখা লাইলি মজনু এটা হচ্ছে ফার্সি ধারা থেকে আসছে। আর এর মধ্যে পদ্মাবতী যেটা, এটা হচ্ছে হিন্দি ধারা থেকে আসছে, মানে মালিক মোহাম্মদ জয়সির যেটা পদুমাবত, এটা হচ্ছে হিন্দি। ওকে, আর এই যে দুইটা, সেই দুইটা হচ্ছে ফার্সি। এই দুইটা হচ্ছে ফার্সি। এই কয়েকটা যেটুক জিনিস বললাম, জাস্ট এইটুক জিনিস হচ্ছে মনে রাখবেন। এর বাইরে এখান থেকে আর কিছু মনে রাখতে হবে না। আচ্ছা, আরাকান রাজসভা, এটা আরাকান রাজসভা সম্পর্কে বলা আছে। আর হচ্ছে আলাউল সম্পর্কে আমাদের ডিটেল এখানে পড়তে হবে। এখানে আরাকান রাজসভার নাম হচ্ছে রোসাঙ্গ রাজসভা। রোসাঙ্গ রাজারা বৌদ্ধ ধর্ম হলো তারা বাংলা সাহিত্য চর্চার প্রতি, এটা হচ্ছে বর্তমান যে মানে মায়ানমার যেটা বার্মা, ওইটার অংশের ছিল আর কি। এখানে আর কে কে ছিল তাদের নাম টাম বলা হয়েছে, এগুলো সব আমরা বলে ফেলছি। উম, আমাদের আর যেটা দেখতে হবে, আলাউল সম্পর্কে দেখতে হবে। আলাউলের হচ্ছে দেখতে হবে ফতেহাবাদ পরগনা, ফরিদপুর, জোবরা গ্রাম, এই কয়টা জিনিস দেখতে হবে। মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ কবি এটা জানলে চলবে, তার যে 7টা আছে সেটা আমরা পড়ছি, যে যে গ্রন্থগুলো আছে। পদ্মাবতী গ্রন্থ সম্পর্কে জানতে হবে, এটা হচ্ছে তার প্রথম ও শ্রেষ্ঠ গ্রন্থ। আর এইখানে হচ্ছে এই যে কালকে আমি বলতেছিলাম যে পদ্মাবতী রূপের কথা কি কহিমু মহারাজ, তুলনা দিবারে নাহি ত্রিভুবন মাঝ, এটা কে বলতেছে? এটা হীরামন নামক শুক পাখির মুখ দিয়ে সে পদ্মাবতী রূপের কথা বলছে। ঠিক আছে, তো এইখানে পদ্মাবতীর যে নায়ক, নায়ক হচ্ছে রত্ন সেন, নায়িকা হচ্ছে পদ্মাবতী। আর এইটুকু জানলে চলবে। আর এখানে একটা বিখ্যাত ডায়লগ আছে, তাম্বুল রাতুল হইলো অধর পরশে। এখানে মূলত একদম পদ্মাবতীর যে মানে কেশ থেকে শুরু করে তার হচ্ছে মানে কি বলে ভ্রু, চোখ, ঠোঁট, তারপরে গ্রীবা, সবকিছু সুন্দর সে বর্ণনা দিছে রূপকের মাধ্যমে। এর মধ্যে এটা খুব বিখ্যাত, তাম্বুল রাতুল হলো অধর পরশে। তাম্বুল মিন্স হচ্ছে পান। গতকালকে আপনারা বলছিলেন যে তাম্বুল খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়ার সময়, জন্ম তাম্বুল দান নৌকা ভার ছত্র বৃন্দাবন কালিয়া দমন, মনে আছে? যমুনা খণ্ড হার বান বংশী বিরহ, 13টা খণ্ড নাম পড়াইছিলাম। ওর ভিতরে একটা ছিল জন্ম তাম্বুল, তাম্বুল খণ্ড, তাম্বুল মানে পান। তো এইখানে হচ্ছে তাম্বুল, এই যে তাম্বুল রাতুল হইলো মানে পান লাল হয়েছে ঠোঁটের পরশে। মানে ঠোঁট হচ্ছে পানের পরশে লাল হয় নাই, ঠোঁটের পরশে পান লাল হয়ে গেছে। এইভাবে হচ্ছে উনি এটা ব্যাখ্যা করছে। ঠিক আছে, এইটা হচ্ছে খুব বিখ্যাত একটা উক্তি, এটা পরীক্ষায় আসে যে এটা কিসের উক্তি বা কার উক্তি। আর উপরে যা পড়াইলাম সেটুকু তো আমাদের পড়তে হবেই। ওকে, এই হচ্ছে আমাদের রোমান্টিক প্রণয়োপাখ্যান। এখানে কয়জন পৃষ্ঠপোষকের নাম বলা আছে, সামারি আকারে দিয়ে রাখছি। এটা জানলেও চলবে, না জানলেও খুব একটা ক্ষতি নাই, কারণ এটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ভিতরে আমাদের পড়তে হয়। ওইখানে যেটুকু পড়তে হয় ওইটুকু পড়লেই চলে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে সাহিত্য ধারাগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো। নাথ সাহিত্য যেটা, নাথ সাহিত্য হচ্ছে বৌদ্ধ ধর্ম আর শৈব ধর্ম বলে, শিবের যে ধর্ম ওটা হচ্ছে শৈব ধর্ম বলে। এই দুইটার সংমিশ্রণে একটা ধর্মের উৎপত্তি হয়, যেটার বলা হচ্ছে নাথ ধর্ম। এইটার হচ্ছে যে মানে এটা প্রবর্তন করছিলেন, তার নাম হচ্ছে মিননাথ। এই মিননাথ হচ্ছে নাথ ধর্মের প্রবর্তক। তো সেই যে নাথ ধর্মরে নিয়ে যে সাহিত্য, সেই সাহিত্যরে বলা হচ্ছে নাথ সাহিত্য। ঠিক আছে, তো এই যে নাথ সাহিত্য, সেই নাথ সাহিত্যের একজন নাথ ধর্মের যে একজন যোগী, সেই একজন যোগীর নাম ছিল গোরক্ষনাথ। তো গোরক্ষনাথের যে জীবন, সে জীবনী নিয়ে রচিত হয়েছে গোরক্ষ বিজয়, এটা রচনা করছেন শেখ ফয়জুল্লাহ। পরীক্ষায় হচ্ছে গোরক্ষনাথের জীবনী এটা আসে না, পরীক্ষায় আসে গোরক্ষ বিজয়, এই কাব্যের রচয়িতাকে শেখ ফয়জুল্লাহ। ওকে, আর এটা কোন ধরনের কাব্য? এটা একটা নাথ সাহিত্য। তাহলে গোরক্ষ বিজয় এটা হচ্ছে নাথ সাহিত্য, এটা রচনা করছে শেখ ফয়জুল্লাহ। আর নাথ ধর্মের এটা অংশ, নাথ ধর্মটা হচ্ছে বৌদ্ধ প্লাস শৈব ধর্ম। নাথ ধর্মের মেন হচ্ছে মিননাথ। এই কয়টা জিনিস আমাদের মনে রাখতে হবে। আর গোরক্ষ বিজয় হচ্ছে ভীমসেন, এটা মনে রাখতে পারেন, কম ইম্পর্টেন্ট, আসে না খুব একটা। আচ্ছা, এরপরে আমরা আসি তাহলে শেখ ফয়জুল্লাহ, একটা নাম আমরা পাইলাম শেখ ফয়জুল্লাহ, এটা মাথায় রাখেন যে শেখ ফয়জুল্লাহরে আমরা পাইছি এইখানে। শেখ ফয়জুল্লাহ, ওনারে কোথায় পাইছি? নাথ সাহিত্যে পাইছি। উনি কি রচনা করছেন? গোরক্ষ বিজয়। এইটুক আমরা এই পর্যন্ত মাথায় নিলাম। পুঁথি সাহিত্য যেটা, এটা 18 শতকের দ্বিতীয়ার্ধে এটা হচ্ছে পাওয়া যায়। না সরি, এটা মনে রাখতে হবে না, এটা এখানে লাগিয়ে না। আচ্ছা, পুঁথি সাহিত্য যেটা, এখানে হচ্ছে মূলত ইসলামী চেতনা সমৃদ্ধ জিনিসগুলো এখানে। পুঁথি পুঁথি আপনারা সবাই শুনছেন, দোভাষী পুঁথি বা পুঁথি সাহিত্য বলা হয়। এইখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সৈয়দ হামজা।
এই যে এই পুঁথি সাহিত্যের অন্যতম লেখক হচ্ছে সৈয়দ হামজা, এটুকু আমাদের জানলে চলবে। ঠিক আছে, যে সৈয়দ হামজা কোন সাহিত্যের লেখক বা কোন ধরনের সাহিত্যের লেখক, উনি হচ্ছে পুঁথি সাহিত্যের লেখক, এটা জানলে আমাদের চলবে। আর এইটার আরেকটা এখানে লাগবে, সেটা হচ্ছে ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ হচ্ছে পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি। এটা হচ্ছে ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহরে আমরা আরো এক জায়গায় পাবো। তো আমরা পাইলাম ফকির গরিবুল্লাহ, উনি হচ্ছেন পুঁথি সাহিত্যের প্রথম প্লাস হচ্ছে শ্রেষ্ঠ। 3 নম্বর হচ্ছে কবিয়াল শায়ের। কবিয়াল শায়ের যেটা দাগ দিছিলাম আর কি, ওইটা এখানে না, এখানে আসবে। 18 শতকের শেষার্ধ, 19 শতকের প্রথমার্ধ, এটা পরীক্ষায় আসে যে কবিয়াল শায়ের উৎপত্তি হয়েছিল কোন সময়ে, এটা পরীক্ষা আসে, খেয়াল রাখেন। 18 শতকের শেষ, 19 শতকের প্রথম, এইভাবে দেওয়া থাকবে। 18 শতকের প্রথম, 19 শতকের শেষ, মানে বিভিন্ন প্যাচ দিয়ে দেওয়া থাকবে আর কি, এই লাইনটা আসবে। আর ভারতচন্দ্র রায়গুণাকারের মৃত্যুর পর ঈশ্বরচন্দ্র গুপ্ত যে সময় ছিল, সেই সময় কবিয়াল শায়ের জনপ্রিয়তা বিদ্যমান ছিল। ঈশ্বরচন্দ্র গুপ্ত উনি হচ্ছে আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম কবি। উনি, ওনাকে হচ্ছে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। 1810 সালে ওনার জন্ম, ঈশ্বরচন্দ্র গুপ্তের। তো ওনার সময়কাল পর্যন্ত হচ্ছে এই জিনিসটা ছিল। তার মানে ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগের লোক, কিন্তু মধ্যযুগের এই জিনিসটা তখনও বিরাজমান ছিল। ভারতচন্দ্র রায়গুণাকারের মৃত্যু হয়েছে কবে? 1760-এ। আর ঈশ্বরচন্দ্র গুপ্তের সময়, ওনার জন্ম হয়েছে 1810, উনি কাব্য রচনা করছেন 1820-30-এর দিকে আইসা। স্বদেশ কবিতা আছে ওনার, খুব বিখ্যাত একটা কবিতা, মিছামণি মুক্তায়ন, স্বদেশের প্রিয় প্রেম, আমরা এসব দেখবো। তো ওই টাইম পিরিয়ড পর্যন্ত কবিয়াল শায়ের এই জিনিসটা ছিল, এটার কথা বলা হয়েছে। ওদের বলা হয়তো কবিয়াল। এইখান থেকে যেটা পড়া লাগবে সেটা পড়তে হবে হচ্ছে গোজলাপুট বা গোজলাগুই। উনি হচ্ছেন কবি গানের আদিগুরু বা প্রথম কবি। ঠিক আছে, শ্রেষ্ঠ হচ্ছে নিতাই বৈরাগী। এগুলার কোনো কিছু পড়া লাগবে না, জাস্ট শুধু গোজলাগুই বা গোজলাপুটের নামটা মনে রাখবেন। আর ভোলা ময়রার নামটা মনে রাখেন, এটা আমি সবসময় বলি মনে রাখতে। এটা 40 BCS এর একজনের ভাই জিজ্ঞাসা করছিল কবিয়াল শাহ নিয়ে। তো আমরা একজনকে পাইলাম, যার নাম হচ্ছে গোজলাপুট বা গোজলাগুই, উনি হচ্ছেন কবিয়াল শায়ের। এছাড়া অ্যান্টনি ফিরিঙ্গি ছিল, এটার তো আপনারা সিনেমা টিনেমা দেখছেন হয়তো, জাতিস্বর সিনেমা আছে অ্যান্টনি ফিরিঙ্গিরে নিয়ে। জঙ্গনামা, যেটা জঙ্গনামা জিনিসটা মনে রাখতে হবে, এটা হচ্ছে যুদ্ধ কাব্য। এটা হচ্ছে এই যে ফার্সি জঙ্গ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। এই জঙ্গনামার ভিতরে যেটা মূল আমাদের লাগবে, এটার জনপ্রিয় কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ। যে ফকির গরিবুল্লাহ হচ্ছে রিপিট হইছে। এই কাব্যধারার আদি হচ্ছে দৌলত উজির বাহারাম খাঁ, যারে আমরা রোমান্টিক প্রণয়োপাখ্যানের ভিতরে কিন্তু পড়ে আসছিলাম। দৌলত উজির বাহারাম খাঁ কি রচনা করছিল বলেন তো? স্লাইডটা ইউসুফ দেখা যাচ্ছে। জুলেখা কি রচনা করছিল? লাইলি মজনু। লাইলি মজনু, রাইট। আচ্ছা, তাহলে এই কাব্যধারার আদি কবি হচ্ছে দৌলত উজির বাহারাম খান, আর জনপ্রিয় হচ্ছে ফকির গরিবুল্লাহ। তাহলে জঙ্গনামা যেটা, এই জঙ্গনামায় আবার হচ্ছে ফকির গরিবুল্লাহরে পাওয়া গেল। ফকির গরিবুল্লাহ উনি হচ্ছেন এইখানের কি, উনি এইখানে শ্রেষ্ঠ। আর এই একই ব্যক্তি কিন্তু পুঁথি সাহিত্যের ভিতরেও ছিলেন। আচ্ছা, জঙ্গনামা গেল, এবার আসেন মর্সিয়া সাহিত্য। আচ্ছা, এটা মনে হয় আরবি হবে, মনে হয় এটা ফার্সি লেখা রয়েছে, এটা দেখতে হবে। মর্সিয়া সাহিত্য, এটার অর্থ হচ্ছে শোকগীতি বা শোককাব্য, এলিজি যেটারে বলে ইংলিশে। আচ্ছা, এইটার যে মূল কবি জয়নবের আচ্ছা, শেখ ফয়জুল্লাহ। এটার হচ্ছে শ্রেষ্ঠ কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। দেখেন শেখ ফয়জুল্লাহটা আমরা আগে দেখছি, এই যে শেখ ফয়জুল্লাহ আমরা দেখছি নাথ সাহিত্যে। তাহলে মর্সিয়া সাহিত্যে হচ্ছে শেখ ফয়জুল্লাহ আছে। তাহলে ওনারা কই পাইলাম? মর্সিয়া সাহিত্য প্লাস নাথ সাহিত্য। মর্সিয়া সাহিত্যে ওনারা একটা জিনিস পড়তে হবে, এটা হচ্ছে জয়নবে চৌতাশা, এটা পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে শেখ ফয়জুল্লাহ কি পাইলাম? জয়নবের চৌতাশা, এটা হচ্ছে মর্সিয়া সাহিত্য। আর নাথ সাহিত্য ওনার যেটা ছিল সেটা হচ্ছে গোরক্ষ বিজয়। ঠিক আছে, তাহলে গোরক্ষ বিজয় আর হচ্ছে এইটা কি পাইলাম? জয়নবের চৌতাশা। আচ্ছা, এরপরে নেক্সট যেটা, এরপরে চৌতাশা, এটা আমাদের লাগবে না। আচ্ছা, 34 হচ্ছে 34টা বর্ণ দিয়ে সিরিয়ালি হচ্ছে সে কবিতা রচনা করছে এরকম। টপ্পা গান যেটা আছে রামনিধি গুপ্ত, এটা শুধু মনে রাখতে হবে। রামনিধি গুপ্তের হচ্ছে নানান দেশে নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মেটে কি আসা। এর সাথে আবার যেন আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আসা, ওটার সাথে যেন প্যাচ লাগাই দিন না, দুইটা জিনিস কিন্তু আলাদা। ওকে। আচ্ছা, টপ্পা গান হচ্ছে রামনিধি গুপ্ত। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে পাঁচালী গান হচ্ছে দাশরথী রায়। এইগুলো সহজ, এগুলো প্যাচ লাগে না। দাশরথী রায় হচ্ছে পাঁচালী গান। শাক্ত পদাবলী, এর হচ্ছে রামপ্রসাদ সেন। এগুলো সবাই একটা নামে একটা, কোনটার সাথে রিপিট নাই আগের গুলার মতো।
হ্যাঁ, তারপর হচ্ছে লোক সাহিত্য। এবার আমরা এখানে আসি। তাহলে এখানে কি কি দেখলাম? টপ্পাগান রামনিধি গুপ্ত, পাঁচালী গান দাশরথী, শাক্ত পদাবলী হচ্ছে রামপ্রসাদ সেন। আচ্ছা, ডাক ও খনার বচন যেটা, ডাক হচ্ছে বৌদ্ধদের ক্ষেত্রে ছিল, বৌদ্ধদের একজন ব্যক্তি ছিলেন ডাক, বৌদ্ধ সমাজে এটার ইয়ে হয়। আর হিন্দু সমাজে হচ্ছে খনার ইয়েটা পাওয়া যায়, খনার বচনটা দেখা যায়। ওকে, এটারও অনেক কাহিনী আছে, এটা রিটেন প্রশ্ন বলবো, এখন আর সময়ও নাই, বলারও ইয়ে নাই। এখানে অনেক মানে বিষয়াদি আছে। শুধু আমরা এখানে মনে রাখবো প্রিলির জন্য যে খনার বচন যেটা, এটা হচ্ছে শুদ্ধ জীবন রীতি, এটা কৃষি ভিত্তিক জীবনধারা আর কি খনা বলছিল। ঠিক আছে। আচ্ছা, লোক সাহিত্য যেটা, লোক সাহিত্যের ভিতরে হচ্ছে গীতিকা একটা অংশ, নাথ গীতা একটা অংশ। এটা কিন্তু নাথ সাহিত্য না, ভিন্ন জিনিস। ময়মনসিংহ গীতিকাটা আমাদের মূলত লাগবে। তো গীতিকার ভিতরে হচ্ছে নাথ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকা। এর মধ্যে ময়মনসিংহ গীতিকা থেকে প্রশ্নটা আসে। ময়মনসিংহ গীতিকার হচ্ছে 1923 খ্রিস্টাব্দে ডক্টর দীনেশ চন্দ্র সেন, উনি হচ্ছে ময়মনসিংহ গীতিকার পূর্ববঙ্গ গীতিকা, এটা 4টা খণ্ডে প্রকাশিত হয়। ইম্পর্টেন্ট, যে 4 খণ্ডে প্রকাশিত হয়েছিল। এটা সম্পাদনা হচ্ছে উনি করেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন। 23 সালে হচ্ছে এটা প্রকাশ হয়েছে এবং 23টি ভাষায় অনুদিত হয়েছে, মুদ্রিত হয়েছে। ঠিক আছে। এতে 10টা গীতিকা ছিল, 10টা গীতিকার নাম এবং কে রচনা করছে এইটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, লিখিতর জন্য ইম্পর্টেন্ট। প্লিতে এটা কম আসে। এর মধ্যে চন্দ্রাবতী, নয়চাঁদ ঘোষ, এটা মনে রাখবেন। আর হচ্ছে দ্বিজ কানাইর হচ্ছে মহুয়া, যেটা দ্বিজ কানাই, এটা খেয়াল রাখলে চলতেছে। কমলা দ্বিজিশান, এই দুই একটা মনে রাখলে চলবে আর কি, এখান থেকে খুব বেশি আসে না। আর ওই যে মহিলা চন্দ্রাবতী যিনি ছিলেন, তার জীবন নিয়ে এটা কিন্তু রচনার নাম চন্দ্রাবতী, লিখছে কে? নয়চাঁদ ঘোষ। আবার ওই চন্দ্রাবতী এখানে রচনা করছে মলুয়া। ঠিক আছে। আবার ওই চন্দ্রাবতী হচ্ছে রামায়ণের প্রথম মহিলা অনুবাদক। ঠিক আছে। এগুলো যেন প্যাচ না লাগে, তবে এখান থেকে রিটেনে আসে, এটা প্রিলিতে কম আসে। এখানে হচ্ছে 10টা আছে। তাহলে এখানে ময়মনসিংহ গীতিকার ভিতরে কি কি আছে? 1923 সালে এটা প্রকাশিত হয়েছে, 23টা ভাষায় এটা হচ্ছে প্রকাশিত হয়েছে বা অনুদিত হয়েছে। এখানে হচ্ছে 10টা গীতিকার কথা পাওয়া যায়। পূর্ববঙ্গ গীতিকা, এটা হচ্ছে 26 সালে, এখানে হচ্ছে অনেকগুলো পালা গান ছিল, সেই পালা গান গুলা নিয়ে ডক্টর দীনেশ চন্দ্র সেন 26 সালে পূর্ববঙ্গ গীতিকা, এটা 3 খণ্ডে উনি এটা প্রকাশ করেন। আগেরটা ছিল 4 খণ্ডে। আর এইখানে হচ্ছে 50টার অধিক ছিল, এগুলো ডিটেল আর কিচ্ছু লাগবে না। এর মধ্যে শুধু প্রাচীন লোকগীতি হারামণি, এরা সংকলক হচ্ছে মুহাম্মদ মনসুর উদ্দিন। এইটা ইম্পর্টেন্ট। আমরা আরেকজন সংকলকের নাম পড়ছিলাম, বাবা আউল মনোহর দাস। বলেন তো কে? যে পদসমুদ্র রচনা করছিলেন, পদাবলী সংকলন আর কি, হ্যাঁ, বৈষ্ণব পদাবলী। তাহলে হচ্ছে ওই সংকলকের নাম কি? আউল মনোহর দাস। নামের আগে একটা বাবা আছে, বাবা আউল মনোহর দাস। উনি হচ্ছেন পদাবলীর সংগ্রাহক ছিলেন, আর পদাবলীর সংগ্রাহক বা সংকলক। আর এইটা কি? এটা হচ্ছে প্রাচীন লোকগীতি হারামণি। এইটার সংকলকের নাম হচ্ছে মোহাম্মদ মনসুর উদ্দিন। দুইটাই ইম্পর্টেন্ট, দুইটাই পরীক্ষা আসে। এইখানে আর যা আছে, আচ্ছা, আশুতোষ ভট্টাচার্য হচ্ছে লোককথাতে 3টা ভাগে ভাগ করছে, রূপকথা, উপকথা, ব্রতকথা, 3টা ভাগে ভাগ করছে, এটা জানলে চলবে। পশু পাখির কাহিনী নিয়ে হচ্ছে ঈশপের উপকথা, ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার থলে, এইগুলার সংকলক হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ইম্পর্টেন্ট। এইটার হচ্ছে সংকলক ইনি, মানে এই যে সংকলক মানে কি, উনি এইটার হচ্ছে সামারি করে প্রকাশ করছেন। কিন্তু সংগ্রহ করছে কে কে? সংগ্রহ করছে চন্দ্রকুমার দে, জসিম উদ্দিন আর কি, আমাদের পল্লী কবি জসিম উদ্দিন। আচ্ছা, জসিম উদ্দিনের বানানটা সাবধান, ওনার বানানটা হচ্ছে এরকম, হ্যাঁ, দয় দয় এরকম আলাদা হবে। উনি হচ্ছেন এটা সংগ্রাহক। আচ্ছা, এইটুকু আমাদের জানলে চলতেছে এখান থেকে। এই মোটামুটি হলো আমাদের মধ্যযুগের যে সাহিত্যের আলোচনা। এই জায়গাটা আবার আমি একটু সামারি করি, এইখানটা হচ্ছে প্রশ্ন আসে বা আমরা ভুল করব এই অংশটুকে। ঠিক আছে, এটা খুব মানে মাথায় রাখবেন আর কি। শেখ ফয়জুল্লাহ হচ্ছে মরসিয়া সাহিত্য আছে, নাথ সাহিত্যে আছে, দুই জায়গায় সে আদিবলা শ্রেষ্ঠ। মরসিয়া সাহিত্য হচ্ছে জয়নবের চৌতাশা। এই জয়নবের চৌতাশা যেটা, এটা কোন ধরনের সাহিত্যকর্ম? মরসিয়া সাহিত্যকর্ম। ঠিক এইভাবেই আসবে, জয়নবের চৌতাশা। আর নাথ সাহিত্য কি? গোরক্ষ বিজয়, নাথ ধর্মকার মিননাথের। আচ্ছা, ফকির গরিবুল্লাহ উনি কিসের? উনি হচ্ছে পুঁথি সাহিত্যের প্রথম ক্লাস শ্রেষ্ঠ। গোজলাপুট উনি হচ্ছে কবিয়াল শায়ের। জঙ্গনামা এটা হচ্ছে ফকির গরিবুল্লাহ। তাহলে ফকির গরিবুল্লাহরে দুই জায়গায় পাওয়া যায়, এটা পুঁথি প্লাস হচ্ছে জঙ্গনামায়, দুই জায়গায়, পুঁথি প্লাস জঙ্গনামা। এই দুইটা নাম একটু সাবধান, পরীক্ষায় এইখান থেকে পেঁয়াজ লাগানোর ইচ্ছা থাকলে
এই দুইজনের নাম দিয়েই আসবে, ঠিক আছে। আর এই যে টপ্পা গান, রামনীতি গুপ্ত, দাশরথী হচ্ছে ওইটারে কি বলে, ওই যে পাঁচালী, দাশরথী, শাক্ত পদাবলী, রামপ্রসাদ, এই তিনটা খুব ইজি, এটা পারা যায়, এটাকে ভুল করে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আমাদের মোটামুটি আলাপ আলোচনা। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। বুঝতে পারছেন ক্লাস ক্লাস কোনো কিছু, নাকি শুধু বলে গেলাম? বিভিন্ন এলাকার গানের নাম, যেটা ঝুমুর গান, এইটা এটা হচ্ছে পড়ার জায়গা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 9ম অধ্যায় প্রিলির। এটা পড়ার জায়গা বাংলা সাহিত্যের এখানে না, এইখানে না পড়লে চলবে। আচ্ছা, এটা দিনের দিন হচ্ছে পড়ে ফেলায়েন। এই দুইটা জিনিস আসলে খুব গুরুত্বপূর্ণ। আর এইটা মোটামুটি মানে সংক্ষেপের ভিতরে যতটুক গুরুত্বপূর্ণ বা যেভাবে মনে রাখা যায় সেভাবে পড়ানোর চেষ্টা করা হইলো। আর এই দুইটা ক্লাসই সম্ভবত হচ্ছে ফ্রি আপলোড করে দেয়া থাকবে সব জায়গায়। আর এটা মনে হয় হচ্ছে আপনাদের কাজে লাগবে। রেকর্ডিংটা আজকে প্রোভাইড করলে ভালো হয়। আজকে ভিডিও দিলেন, ওকে। আচ্ছা, আপনাদের কি মানে পুরোটা পড়ার পরে কি মাথা গরম হয়ে গেছে, নাকি মোটামুটি স্বাভাবিক আছেন বলেন তো? দেখেন, আমরা মধ্যযুগে একদম শুরুতে পড়ছিলাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এরপরে নেক্সট হচ্ছে আমরা বৈষ্ণব পদাবলী পড়ছি, যদিও সিকোয়েন্সে হচ্ছে মঙ্গল কাব্য আসে। যাক, আমরা বৈষ্ণব পদাবলী পড়ছি। বৈষ্ণব পদাবলীর ভিতরে পদাবলী প্লাস হচ্ছে জীবনী সাহিত্য পড়ছি। এরপরে আমরা মঙ্গল কাব্য পড়ছি। মঙ্গল কাব্য পড়ার পরে আমরা অনুবাদ সাহিত্য পড়ছি, রোমান্টিক প্রণয়োপাখ্যান পড়ছি। রোমান্টিক প্রণয়োপাখ্যানরে আমরা এইভাবে পড়ছি: 15 শতক, 16 শতক, 17 শতকে রোসাঙ্গ রাজসভা, এইভাবে পড়ছি। এরপরে নেক্সট হচ্ছে আমরা অন্যান্য যে সাহিত্য ধারাগুলো আছে সেগুলো পড়ছি: নাথ সাহিত্য, নাথ ধর্ম, তারপরে পুঁথি সাহিত্য, কবিয়াল সাহের, জঙ্গনামা, মুর্শিয়া সাহিত্য, কবি গান, টপ্পা গান, তারপরে পাঁচালী গান। এরপরে পড়ছি আমরা যে গীতিকা আছে 3 ধরনের: নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। ময়মনসিংহ গীতিকার মধ্যে 1923 সাল 23টা ভাষা 10টা আছে, গীতিকা আছে। এইগুলা মোটামুটি আমরা মধ্যযুগের ভিতরে পড়ছি। এই সে এক কথায় এক লাইনে সামারি। ওকে, যখনই পড়তে বসবেন এই লাস্টে যেটুকু বললাম এইটুকু যেন আপনার মাথায় থাকে, কোনটার পরে কি পড়ছেন। এরপরে ডিটেল ভিতরে ঢুকবেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভিতরে কি পড়ছি, 13টা খণ্ড ছিল, কোনটার ভিতর জন্ম, তাম্বুল, তার নৌকা, পাঠ, চত্র, বৃন্দাবন, কালে দমন, এইভাবে পড়ছি। কৃষ্ণ রাধা বড়াই, এই 3টে জিনিস পড়ছি। বসন্ত রঞ্জন রায় বিদ্য বল্লভ, এইটা। এই যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবৈষ্ণবপুরের কাকিল্লা গ্রামের বৈষ্ণব মহন্ত শ্রীনিবাস আচার্যের দহিদ্র বংশজাত কি জানি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের এর বাড়ির গোয়াল ঘরের মাছা চাল থেকে বের করা হয়েছে, এটা পড়ছি। এইভাবে একটু রিকল করতে করতে সামনে আগাবেন, ঠিক আছে। এইটা যে যত দ্রুত বলতে পারবেন বুঝবেন প্রিপারেশন তত স্ট্রং হইতেছে। ওকে, আপনার কাজ হচ্ছে পুরোটা পড়া, আর একটা এরকম জাস্ট র্যান্ডম একটা পেজ নিয়ে দাগাবেন আর বলবেন যে আচ্ছা এরপরে এটা পড়ছি, এরপরে এটা পড়ছি, এরপরে এটা পড়ছি, এইখানে এটা পড়ছি, এরকম নিজের মনের মতো করে দাগাবেন। আর মনে করো অ্যাটলিস্ট আপনার মনে পড়বে যে এখানে না আরো জানি কি পড়ছিলাম, এটা মনে পড়তেছে না। তখন আবার ফেরত আসবেন, যার কি পড়ছি দেখে আসি। আবার যেটা ভুলে গেছেন সেটা একটা অন্য কালি দিয়ে লিখবেন যে এটা ভুলে গেছিলাম, বলতে পারি নাই, ঠিক আছে। এইভাবে জাস্ট রিকল করবেন, আর একটা খাতা নিজের মতো করে রাফ করবেন। আর একটা সেম জায়গা থেকে বারবার পড়বেন, সেটা পিডিএফ হোক, বই হোক, যে কোনো বই হোক, যে খুশি আপনার, ওই জায়গা থেকে বারবার পড়বেন, রিভিশন দিবেন, ঠিক আছে। ভাইয়া ব্যাকরণের ক্লাস কি আপনি নেবেন? জি, আমি নিব। ডেইলি রুটিনে হোমওয়ার্ক এন্ড অ্যাসাইনমেন্ট পার ডে, রিভিশন পার দ্য সাইকেল অফ। আচ্ছা, সব এই টাইপের যে প্রশ্নগুলা মানে ইয়ার কোর্স রিলেটেড, এটা একটু গ্রুপে জিজ্ঞাসা করেন কষ্ট করে। কবিদের নামের ক্ষেত্রে কি কে কি লিখছে এটার পড়ার একটু পর আবার কি ভুলে যাই প্যাস লাগে। হ্যাঁ, এটা তো ভুলে যাবেন স্বাভাবিক। এটা মনে রাখবেন কিভাবে, আপনি জাস্ট র্যান্ডমলি একটা ধরবেন না, আপনি মনে করবেন আমি কই কই কবিদের নাম পড়ছি,
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অনন্ত বড়ু চণ্ডীদাস পড়ছি। বৈষ্ণব পদাবলী কে কে আসলো? বিদ্যাপতি আসলো। বিদ্যাপতির কি কিছু পড়ছি? এইখানে হচ্ছে ওই যে রূপ সুখ দুইটা পড়ছিলাম জ্ঞান দাসের, মানে দুইটা উক্তি পড়ছিলাম। তারপরে জীবনী সাহিত্য, এখানে 4টা জীবনী সাহিত্য নাম পড়ছি, মুরারি গুপ্ত, বৃন্দাবন দাস, লোচন দাস, ঠিক আছে, এরকম 4টা নাম পড়ছিলাম। তাহলে এইখানে 4টা সাহিত্যকর্মের নাম পড়ছি, দেখি মনে আছে কিনা। মনে নাই, আবার এইখানে যাই। ঠিক আছে, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের লেখা, চৈতন্য মঙ্গল লোচন দাসের লেখা, এইভাবে ভাই বলছিল। তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করি। এখানে 4টা পড়ছি। নেক্সট আসলাম হচ্ছে মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্যে একটা পাঠ ছিল শুধু, এই চরিত্র পড়ছি। চণ্ডী মঙ্গল কাব্যের ভিতরে কালকেতু ফুল্লরা ছিল, ধনপতি সওদাগর ছিল, চরিত্র এই পড়ছি, মনে আছে। অনন্ত মঙ্গল কাব্য এটা পড়ছি। এরপরে কি অনুবাদ সাহিত্য, এখানে কি পড়ছি? রামায়ণ, মহাভারত আর হচ্ছে ভগবত পুরাণ। এর মধ্যে কোনটা কে লিখছে? মহাভারত এখানে বেশি ইম্পর্টেন্ট, পরাগলি ছুটিখানি। পরাগলি কবীন্দ্র পরামর্শ, ছুটিখানি কে লিখছে? অমুকে লিখছে। সে হচ্ছে ওই যে পরাগাল খার ছেলে, ছুটিখানের পরামর্শ লিখলো। চন্দ্রাবতীর কথা এখানে আবার চন্দ্রাবতীর কথা রামায়ণে পাওয়া যায়। আচ্ছা, এখানে এই 3টার কথা বলছি। রোশাঙ্গ রাজসভায় যখন আসছে এখানে অনেকগুলো ছিল, এটা একটু সাবধানে পড়বো। আচ্ছা, এখানে প্রথমে ছিল ইউসুফ জুলেখা, তারপরে ছিল লাইলি মজনু, এটা শামু মাসুগির, এটা ছিল কি জানি দৌলতুজির বাহারাম খা। তারপরে এখানে আমরা নেক্সট হচ্ছে সপ্তদশ শতকে যদি আসি, কি পড়ছি? আমাদের প্রথমে হচ্ছে একজন ওই যে কুরুশি মাগন ঠাকুর ছিল প্রধানমন্ত্রী, দৌলত কাজীর নাম পড়ছি, সতী ময়নালোচনা রানী। এইরকম রিকল করতে 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 নামবেন। ঠিক আছে, র্যান্ডমলি জাস্ট ধরলেন আর পড়লেন যে চন্দ্রাবতী কুরুশি মাগন ঠাকুর, সতী ময়নালোচনা রানী, দৌলত কাজী, এরকম র্যান্ডমলি পড়লেন, কোনো পজিশন বিল্ড আপ না কইরা জাস্ট ঠাটাই পড়ে গেলেন, এটা ভাই মনে থাকবে না। এটা কারো মনে থাকে না, ওই কথা বলে লাভ নেই। ঠিক যে সিকোয়েন্সে পড়ছেন ওই পজিশনটা মাথায় রাখবেন, যে এই জিনিসটা এই পজিশনে পড়ছিলাম। এখন আপনারা মাঝখান দিয়ে যদি বলা হয় জয়নবের চৌতাসা, নিশ্চয়ই আপনার ব্রেন আপনার রোমান্টিক পূর্ণাপেক্ষানে নিয়ে যাবে না, কারণ জয়নবের চৌতাসাতে আপনি রোমান্টিক পূর্ণাপেক্ষানে পড়েন নাই। কই পড়ছেন এটা? মধ্যযুগের অন্যান্য সাহিত্যের ভিতরে পড়ছি। আচ্ছা, বড় যেটা অন্যান্য সাহিত্যের ভিতরে আমার প্যাচ লাগতে পারে, যে এটা কি পুঁথি সাহিত্য নাকি জঙ্গনামা না মোর্শের সাহিত্য, এখানে প্যাচ লাগবে। এটা নিশ্চয়ই রোমান্টিক পূর্ণাপেক্ষানের ভিতরে যে প্যাচ লাগবে না। এইটা আমি বুঝাইতে চাচ্ছি আর কি, যে যেটা যে পজিশনের ওই পজিশনে রাইখা পড়লে তারা প্যাচটা লাগবে না। ঠিক আছে, জাস্ট ওইরকম সিকোয়েন্স অনুসারে পড়তে পড়তে আসবেন। আর ম্যাক্সিমাম মানুষ মধ্যযুগে যেটা পড়ে, আপনাদের যথেষ্ট কম পড়ানো হয়েছে, মানে এর থেকে কম সামারি আকারে আসলে পড়ানো যায় না। মানে কম প্লাস হচ্ছে কংক্রিট, যেটা পড়াইছে এটা দিয়ে আপনাদের রিটেনও মানে চলে যাবে আমার যা মনে হয়। আর একটু সময় পাইলে হয়তো আমি কবিতার লাইনগুলো বলতাম, বা ওই যে ডাক ফানার বছর এখানে কাহিনী আছে, কাহিনী তাও ম্যাক্সিমাম যেগুলো ইম্পর্টেন্ট বলে ফেলছি, এর বাইরে কিছু নাই। এটা দিয়ে রিটেনও কভার হয়ে যাবে। রিটেনও যেটুকু পড়বেন আমার কাছে, আমাদের কোর্সে পড়েন বা যেখানেই পড়েন, তখন বুঝবেন যে এটা ওই সময় পড়ে আসছি। ঠিক আছে, ওকে। কোশ্চেন অ্যানালাইসিস করা হবে ভাই, সবই করা হবে, কোনো কিছু চিন্তার কিছু নাই। কোশ্চেন অ্যানালাইসিস নর্মালি সব কোচিং এর শুরুর দিকে হয়। আমরা একটু ব্যতিক্রমী, আমি পড়াই, এটার কারণ হচ্ছে র্যান্ডমলি প্রথমে যদি প্রশ্নগুলো পড়াই, খালি দেখাই হবে, আপনাদের কাজের কাজ হবে না। প্রশ্ন অ্যানালাইসিসের শুরুর দিকে পড়াইলে তার উদ্দেশ্য এটা সিলেবাসের কোন অংশে আছে সেটা বোঝানোর জন্য, যেটা বাংলাদেশ অ্যাফেয়ার্স আগের কোর্সে আমি করাইছিলাম। তো আমার আমার এখানে মতামত ভিন্ন। আমার মতামত হচ্ছে যে পুরোটা একবার পড়ার পর যখন কোশ্চেন অ্যানালাইসিস করব, তখন আপনি রিকল করতে পারবেন, ও এটা অমুক পজিশনে পড়ছিলাম, ব্রেন একটু হিট করতে পারবেন, কাজে লাগবে। আদারওয়াইজ এটা একদম শুরুতে অ্যানালাইজ করে পড়াইলে এটা কোনো কাজে লাগে বলে আমার মনে হয় না। আচ্ছা, কারো আহ, এই রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আমরা হচ্ছে আধুনিক যুগ থেকে শুরু করবো আগামীকালকে। আমাদের আজকে ইচ্ছা ছিল আধুনিক যুগে যাওয়া, এটা তো আসলে সময়ের সাথে পারা গেল না। কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলেন। দুইটা ক্লাস তো করলেন, আপনাদের যারা একদম নতুন, এই পুরনো মানুষ না, আপনাদের কি অবস্থা একটু বলেন তো, প্র্যাকটিস করার জন্য প্রশ্ন পাঠ কি এনাফ? হ্যাঁ, এনাফ। প্রশ্ন পাঠ পড়েন, যে কোনো গাইড বই পড়েন, মানে জাস্ট প্রশ্নগুলো হচ্ছে একটু ইয়া করেন আর কি। এইটা ভাই সবচাইতে ভালো হয় কি, কয়েকজন মিলে আলোচনা করে পড়লে। ঠিক আছে, এখানে আমি ম্যাক্সিমাম যতগুলো বই আছে সব বই টুকটাক পড়ছি। একদম শুরুতে শুরু করছিলাম সৌমিত্র শেখর স্যারের বই দিয়ে, পরে হচ্ছে বাংলা MP3 যেটা এটা পড়ছি, বা বাজারে যতগুলো বই আছে মোটামুটি সব বই পড়ছি। ফাইনালি এসে হচ্ছে দুই একটা বইতে এসে দাঁড়াইছি আর কি, যে বইগুলো দেখে সবসময় দেখতে সুবিধা হয়, মানে যার মধ্যে সব ইনফরমেশন আছে। তো এটা শুরুর দিকে দেখার দরকার নেই। ওকে, আচ্ছা, আমরা রেকর্ডিংটা তাহলে বন্ধ করি। আমাদের মনে হয় হচ্ছে
আর কারো কোনো বইয়ে তো ভাই অনেক বেশি, বইও বেশি থাকবে, অনেক কিছু থাকবে, যেটুকু এখানে পড়ানো হইলো এর বাইরে কিছু আপনার আসবে না, আপনার চিন্তার কারণ নেই। হ্যাঁ, তো এইটার জন্যই তো হচ্ছে ক্লাস করতেছেন, যাতে না লাগে। আচ্ছা, কোর্স রিলেটেড হয়তো বা টপিক রিলেটেড প্রশ্ন না, আমি রেকর্ডিংটা বন্ধ করলাম।